আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি এবং আলিম 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের নোমান ভাইয়া। তোমাদের সাথে এর আগে প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা বিভিন্ন ম্যারাথন ক্লাসের মাধ্যমে একটা ক্লাসে গদ্য, একটা ক্লাসে পদ্য, পরবর্তীতে একটা দুটো ক্লাসে আমরা পুরো ব্যাকরণ শেষ করেছিলাম, একটা ক্লাসে আমরা তোমাদেরকে নাটক এবং উপন্যাস শেষ করিয়ে দিয়েছিলাম। কিন্তু ভাইয়া আমাদের কিন্তু ম্যারাথন ক্লাসগুলোর মাধ্যমে তুমি সবগুলো টপিক সম্পর্কে একদম বেসিক সব ধারণা পেয়ে গেছো, কিন্তু এগুলোর কোশ্চেন সলভিং করার মাধ্যমে এটা কিন্তু তোমার চমৎকার একটা রিভিশন হয়ে যাবে। একটা ক্লাসে যখন তুমি অনেকগুলো ইনফরমেশন তোমার মাথার ভিতরে নিয়েছিলে, সেগুলোকে ঠিকভাবে রাখতে পারছো কিনা, নাকি এক পাশ দিয়ে গিয়ে আর এক পাশ দিয়ে বের হয়ে গেছে, এই সব কিছুর একটা পরীক্ষা, একটা গেম খেলবো এখন আমি তোমাদের সাথে। চলো, চমৎকার একটা কুইজ সেশন হবে। 100টা কোশ্চেন আমি রেখেছি, সম্ভবত 98টা কোশ্চেন রেখেছি। যাই হোক, দুটো না, যদিও কোশ্চেন আছে 98টা, কিন্তু আমরা প্র্যাকটিস করব অ্যাটলিস্ট 400 থেকে 500 এমসিকিউ। আমরা যখন কোনো একটা এমসিকিউ প্র্যাকটিস করব, তখন কিন্তু শুধু সেটাই প্র্যাকটিস হবে না, সেইটার সাথে রিলেটেড আরো যত কোশ্চেন আছে আমরা সবগুলোই আজকে সলভ করব। সবাই ঝটপট এই ক্লাসের লিঙ্কটা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নাও, ওকে? আচ্ছা, আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি। কে কোথা থেকে জয়েন করেছো সেটাও একটু জানাবা। আমরা কিন্তু এর আগে আরেকটা ক্লাস করেছিলাম, যেখানে আমরা গদ্য, পদ্য, নাটক, উপন্যাস সব কিছুকে মিলিয়ে ঝুলিয়ে 100টা এমসিকিউ সলভ করেছিলাম। কিন্তু তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে, ভাইয়া শুধু শুধু গদ্যের জন্য করান, শুধু পদ্যের জন্য করান, শুধু নাটক উপন্যাসের জন্য করান। তাহলে আমি এই 3টা ক্লাস, আজকের ক্লাসে শুধু কবিতা থেকে 100টা এমসিকিউ করাবো, নেক্সট ক্লাসে ঈদের পরে হবে শুধু গদ্য থেকে 100টা, আর একটা ক্লাসে শুধু নাটক উপন্যাস থেকে। আশা করি তোমাদের একটা ভালো রিভিশন হয়ে যাবে। এই ক্লাসটা ইউটিউবে থেকে যাবে, তোমরা পরীক্ষার আগ মুহূর্তেও চাইলে যে কোনো সময় এটা রিভিশন করে নিতে পারবা, ওকে? চলো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। ঠিক আছে, মারিয়াতুল জান্নাত কাইফা, তুমি যা বলেছো হ্যাঁ কমেছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই তোমরা সবাই একটা কাজ করো তো, ক্লাসটা যারা যারা দেখতেছো, হ্যাঁ আমি দেখতেছি মাত্র 13 জন লাইক দিয়েছে। এইখানে এইখানে এই যে লাইক, তারপরে হচ্ছে লাভ রিয়াক্ট, আপনার হচ্ছে আরো কি কি আছে, কেয়ার রিয়াক্ট আছে, এগুলো দিতে পারো না? এগুলো দিবা, কমেন্ট করবা, তাহলে ক্লাসটা বেশি মানুষের কাছে ছড়িয়ে যাবে। রোজ বলতেছে সিরাজগঞ্জ থেকে, আমি নিজেও সিরাজগঞ্জের। আমি, যাই হোক, তোমাদের অভিনন্দন, তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। আমি টাইম নষ্ট না করে তোমাদের ক্লাসটা শুরু করে দেই। স্যার কলম নেই, আজকে হাতকেই কলম হিসাবে কাজে লাগাই। ওয়াও, থ্যাংক ইউ। আচ্ছা চলেন, আজকে কয়টা কবিতা পড়বো শর্ট সিলেবাসে দেখো। গদ্যের জন্য কিন্তু ভাইয়া তোমাদের কমে গেছে না? 52 দিনগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কবিতা কিন্তু সবগুলো আছে। আমরা কোন কবিতাগুলো আজকে পড়বো? যারা মাদ্রাসার আছো, আলিম পরীক্ষা দিবা, তোমাদের সাথে দুটো কবিতার পার্থক্য আছে। তোমাদের কি কি পার্থক্য আছে? তোমাদের আছে সুখ, আর একটা আছে সুচেতনা। এই দুটোর জন্য আমাদের ইডুকাটুম অনলাইন মাদ্রাসা নামক একটা চ্যানেল আছে, সেখানে অলরেডি ক্লাস আপলোড করা আছে, আমি নিজে নিয়েছি। চলো আজকে শুরু করে দিই বিদ্রোহী দিয়ে। দেখো ভাইয়া, এইটা হচ্ছে একটা কুইজ সেশন, হ্যাঁ? স্যার ক্লাস শুরু করছি, স্টুডেন্টরা এসে কমেন্ট করতেছে। তাহমিদ মেহেদি লিখছে, জাতের মেয়ে কালো হলেও ভালো ও মন ভালা। মানে এই বিদ্রোহের ভিতরে এটা আছে রে? হ্যাঁ, কোথা থেকে পাও এগুলো তোমরা? এগুলো ভালো কথা, কিন্তু সব ভালো কথাই কি তোমার ক্লাস টাইমে কমেন্ট করতে হবে? তুমি পড়া শুরু করো ভাইয়া। হ্যাঁ, হায়াত মাহমুদ ভাইয়া, পরে কথা বলবো এটা নিয়ে। আমরা আমরা আজকের ক্লাসটা শুরু করি। আগের ক্লাসের পিডিএফ এ কিছু সংশোধন করার ছিল, ওটা করা হয়নি, ওইটা আজকের ক্লাসের পিডিএফ এ আমি ঠিক করে দিছি। 18 বছর বয়সে কিছু ভুল ছিল, তো আমি সেরে দিয়েছি। চলেন, আজকের কুইজ সেশন, কে কার আগে ঝটপট অ্যান্সার করতে পারে। তোমরা একটা ছোট্ট কাজ করো, ক্লাসটা শেয়ার করে দাও, সাথে ঝটপট কমেন্ট করা শুরু করো। কোশ্চেন নাম্বার 1, আমরা শুধু এই একটা করে কোশ্চেনই সলভ করবো না, এটা রিলেটেড আরো সবগুলো সলভ করবো। চলো, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, এই পংক্তির মাধ্যমে কি বোঝানো হয়েছে? কবি কি নির্ভর? কবি নির্ভর বোঝানো হয়েছে? কবি মুক্ত, নাকি কবির কোনো পরোয়া নেই? কবি কাউকে কোনো প্রকার পরোয়া করে না। চট্টগ্রামের বাঁশখালী থেকে এমডি রাইহান, ঠিক আছে ভাইয়া। হবিগঞ্জ থেকে ফয়সাল, ফয়সাল বলেছে আমি ফোন থেকে দেখছি। ঠিক আছে ফয়সাল, থ্যাংক ইউ। আমি ক্যামেরা থেকে ক্লাস নিচ্ছি, ওকে? আচ্ছা,
ওকে তনুশ্রী, থ্যাংক ইউ ভাইয়া, তোমরা অ্যান্সার করো। ওকে, হাফেজ নাইম হুসাইন, আয়া পড়ছি, থ্যাংক ইউ। এই দেখো 250 জন চলে আসছে প্রায়, হ্যাঁ 236 জন, এই সংখ্যাটা বাড়বে। তোমরা ঝটপট সবাই ক্লাসটা কি করো ভাইয়া। আচ্ছা তোমরা কি এইটা শেয়ার এবং লাইক করতেছো? আমি একটু দেখি তো, আমি কমেন্ট পাচ্ছি না কেন, তোমাদের আপডেট কমেন্ট। বুঝেছো আমি তোমাদেরকে কি বলেছি? আমি বলেছিলাম যে তোমরা এই ক্লাসটাতে সবাই একটু লাইক দিয়ে দাও, কারণ তোমরা যত বেশি লাইক দেবে এই ক্লাসটা তত বেশি মানুষের কাছে ছড়িয়ে যাবে। ওকে, আমি অ্যান্সারগুলো বলি। জাফিরা ইফাদ হাসিবা বলেছে ভাইয়া 1 এর ক হবে ইওর ইমরান ক, ইউটি হক, তুমি কি ইউটিউব হক? ইউটি হক। মানসুরা খাতুন, ফিরোজ মাহমুদ, সাগর শেখ, ওকে 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 ঠিক আছে। তানিয়া ইসলাম, সুবর্ণা বর্মন, মাইশা মাহজাবিন, আতিয়া, হুজাইফা, ইকরা চৌধুরী, সারা, থ্যাংক ইউ। কবির কোনো পরোয়া নেই, কবি বলেছে আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। কবি কোনো কিছুকে পরোয়া করে না। আমি না আজকে ক্লাসের মাঝে শুধু তোমাদের পড়াবো না, সর্বোচ্চ 2 ঘন্টার ক্লাস হবে 3টা থেকে 5টা পর্যন্ত। বাট এই ক্লাসের মধ্যে আমি আজকে তোমাদেরকে কিছু লাইফ লেসন দিতে চাই। একটু পরে আমরা একটু পড়ি, 1-2টা কবিতা শেষ করি, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু লাইফ লেসন আছে, আমি সেগুলো তোমাদের বলবো। এটা অ্যান্সার করো। মোমো এক হাতে ভাই, এই কোশ্চেনটা 2 নাম্বার কোশ্চেনটা যে বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডে কতে আসে জ্ঞানমূলকে, কত একটু কম আসে, খতে বেশি আসে আর এমসিকিউতে বেশি আসে। খ নাম্বার এটা আসবে মোমো এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য। এখানে কবি কি বুঝিয়েছেন? কবি এখানে দেখি তোমরা কি অ্যান্সার দিবা, আমি তোমাদের অ্যান্সারগুলো দেখব। হ্যাঁ, লাবণী খাতুন বলেছে আজকে কোন বিষয়ের উপর ক্লাস হবে? আজকে বাংলার উপর ক্লাস হচ্ছে। হ্যাঁ, ফারিয়া তাসনিম নিতু বলছে বাংলাদেশ থেকে দেখতেছি, থ্যাংক ইউ, আমি বাংলাদেশ থেকে ক্লাস নিচ্ছি। ওকে, 2 এর ঘ, কানিস এফ আর, শেখ ফাতেমা রোজ, তারপরে পলি আক্তার, আব্দুল সামাদ বলতেছে 3 এর ঘ। আব্দুল সামাদ তুমি পিটানি খাবা, তুমি আগে অ্যান্সার দিয়ে দিয়েছো 3 এর ঘ। এটা প্র্যাকটিস সেশন, আমরা তো এর আগে এগুলো পড়েছি রে ভাইয়া, এগুলো তো নতুন কিছু না। আজকের এই প্র্যাকটিস সেশনে তুমি যখন এগুলো পারবা তোমার ভিতরে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। 2 এর কি হবে? 2 এর হবে ঘ, মোমো এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য। এখানে কি বুঝিয়েছে? এখানে বুঝিয়েছে প্রেম এবং দ্রোহ। এরপরে আসো ভাইয়া, চির উন্নত মমশির কথাটি কিসের পরিচায়ক? তাহলে চির উন্নত মম শির, শির মানে মাথা, আমার মাথা চির উন্নত থাকে। তাহলে কবির মাথা চির উন্নত, এখানে কি বুঝিয়েছে? এমাদ হোসেন, এমাদ হোসেন তুমি অ্যান্সার করো। পারভেজ আহমেদ আবির খ বলেছে 2 এর, রাইহান বলেছে 2 এর ঘ। ওকে, আমরা নর্মালি এই বিকেল টাইমে ক্লাস নেই না, বুঝছো, আজকে নিচ্ছি, তোমরা একটু ক্লাসটা শেয়ার করো, কারণ এই টাইমে স্টুডেন্টরা নর্মালি থাকে না, ওরা এই টাইমে বাইরে ক্লাস করে বা ঘুমায়। আমি আমার ক্লাসগুলো নর্মালি সন্ধ্যা 7টার পর থেকে নেই, আজকে বিকালে নিচ্ছি। অনেকেই ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছে। ওকে ওকে ওকে, 3 এর গ, এমএসটি তামান্না 3 এর গ, পলি গ, রাইসা বিনতে ইয়াসমিন গ। আচ্ছা, জাকিয়া নিহা বলেছে ডি, অ্যাম্বিশন বলেছে ডি। এটা হবে ভাইয়া গ, যে চির উন্নত মম শির, অর্থাৎ কবির মাথা উঁচু করে থাকে। ওকে, এরপর একটা অ্যান্সার করো। এই বিদ্রোহী কবিতায় কবি বিশ্বকে নিষ্ক্ষত্রিয় করতে চান কেন? এই তোমাদেরকে আমি ক্ষত্রিয় বুঝিয়েছিলাম যে ক্ষত্রিয়রা হলো যারা যুদ্ধ বিগ্রহ করে, মানুষকে নির্যাতন করে, তারা হলো ক্ষত্রিয়। তো এইখানে এটা রাইট অ্যান্সারটি কি হবে? 4 এর অ্যান্সার করো। 4 এর বিদ্রোহী কবিতায় কবি নিজেকে বিশ্বকে নিষ্ক্ষত্রিয় করতে চেয়েছেন, কারণ ক্ষত্রিয়রা সবার প্রতি অনেক জুলুম করত। হ্যাঁ, এইখানে হলো কেন? কারণ পৃথিবীকে, আচ্ছা বিদ্রোহের অবসান ঘটাতে, শত্রুতা নিরসনের জন্য, না পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য? অ্যান্সার বলো তো। আচ্ছা ভাইয়া, খালি সাজেশন দেখলে কি ভালো মার্ক উঠাইতে পারবো? আগে যা চ্যাপ্টারগুলো পড়া হয়নি ওইগুলার জন্য। হ্যাঁ, আপনি এই মুহূর্তে শেষ মুহূর্তে এসে শুধু সাজেশন পড়েন। মোহাম্মদ ইমরান হোসাইন অ্যান্সার করেন
চারের সবার আগে অ্যান্সার করেছে কে? সবার আগে অ্যান্সার করেছে অ্যাম্বিশন, গ। আচ্ছা, থ্যাংক ইউ ইয়াসিন আরাফাত, গ। ওকে, আমাদের সাথে অলরেডি 300 ফ্রেন্ড যুক্ত হয়েছে, 306 জন। আচ্ছা, চারের গ, শেখ ফাতেমা, গ। রাইসা বিনতে ইয়াসমিন, গ। আচ্ছা, সৃজনী দাস তনু, অ্যান্সার করো। আচ্ছা, মাসুম বিল্লাহ ভাইয়া, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, আপনি কেন ক্লাস করবেন জুনিয়রদের সাথে? মাসুম বিল্লাহ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, আমার ক্লাসমেট, আমার ব্যাচমেট, সে কমেন্ট করেছে ভাইয়া আসি, আপনারা সালাম। দেখেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, তাহলে কবি বলেছে যে আমি নিষ্ক্ষত্রিয় করিব বিশ্ব, কারণ ক্ষত্রিয়রা পৃথিবীতে সকল প্রকার অশান্তি সৃষ্টি করে। এরপরে আসেন প্রণব নাদ। এই প্রণব নাদটা কি হবে বলতো? এইখানে ভুল অ্যান্সার দেওয়া আছে, এইটার অ্যান্সারটা হবে হলো তোমার ওঙ্কার ধ্বনি, তাই না? এটা সিংহা ধ্বনিটা হবে না, এটা আমি অ্যান্সার, এটা ভুল অ্যান্সার দেওয়া আছে। এটা এটা আমার সবসময় এই এই অ্যানিমেশনটা আমার ঠিক করতে ভুল হয়ে যায়, আমি কেন যেন এটা ভুল করে ফেলছি। এইটা সিংহা ধ্বনি হবে না, আমি বলে দিচ্ছি ক্লাসে, তোমরা এটা জেনে রাখো, পরে আবার আমার স্ক্রিনশট পাঠায় না, ভাই আপনি ক্লাসে ভুল পড়াইছেন, এইটা সিংহা ধ্বনি হবে না। ওকে, তাহলে প্রণবনাথ কি হবে? অনেক বেশি পরিমাণে যে আওয়াজটা হয় সেটা হচ্ছে প্রণবনাথ, প্রচন্ড। ওকে, কবি নিজেকে কেমন ঝড় বলে অভিহিত করেছেন? কবি কি ঝড় বলেছেন? এটা অ্যান্সার করো তো, আমরা খুব দ্রুত যাব, খুব দ্রুত আজকের ক্লাসটা শেষ করব, এতগুলো কমেন্ট করলাম। জাহিদ হাসান, অ্যান্সার করো বোকা ছেলে। তামান্না, তামান্না 6-এর অ্যান্সার করো ভাইয়া। 6-এর অ্যান্সার করো, সবাই 6-এর অ্যান্সার করো। 5-এর ভুল দেওয়া আছে, আমি বলে দিছি ভুল দেওয়া আছে এটাতে। হ্যাঁ, রাইসা বিনতে ইয়াসমিন, আমি যারা শুধু প্রথম 10 জন অ্যান্সার দিবে তাদের অ্যান্সারগুলো নেব। রাইসা বিনতে ইয়াসমিন, জাকিয়া নিহা, তানিয়া ইসলাম, ওকে। ফিরোজ মাহমুদ বলেছে 5-এর, ওকে। ফারিয়া তাসনিম নিতু বলেছে 6-এর, ঘ। ওকে, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, তাহলে কবি কবি ঝড় কিন্তু এলোকেশে, বৈশাখীর কিন্তু ঝড় না। ঝড় কিসের? এলোকেশে ঝড়। আর কেমন বৈশাখীর? অকাল বৈশাখীর। এরপরে দেখেন 7 নাম্বারটা অ্যান্সার করেন। অগ্নিবীণা, অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? এইটা থেকে আমি 3টা কোশ্চেন করব। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? এখান থেকে আমি আপনাদেরকে 3টা কোশ্চেন করব। নাম্বার 1, অগ্নিবীণা কাব্যগ্রন্থের কত নাম্বার কবিতা এটি? অগ্নিবীণা কাব্যগ্রন্থের কত নাম্বার কবিতা এটি? কত সালে প্রকাশিত হয়? প্রথম কবিতা কোনটি? প্রথম কবিতা কোনটি আমি বলে দেব। প্রথম কবিতা হলো প্রলয় উল্লাস। প্রথম কবিতা কোনটি ভাইয়া? প্রলয় উল্লাস। সেকেন্ড কবিতা বিদ্রোহী। অগ্নিবীণা কাব্যগ্রন্থের সেকেন্ড কবিতা বিদ্রোহী। এটা কিন্তু কোশ্চেন হয় ভাইয়া, প্রলয় উল্লাস নিয়ে কেন প্রশ্ন হবে? অবশ্যই হবে, তোমার টেক্সট বুকে আছে এমন প্রত্যেকটা ইনফরমেশন ইম্পর্টেন্ট। তুমি যদি পাঠ পরিচিতিতে যাও তাহলে দেখবা যে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি থেকে নেওয়া হয়েছে বিদ্রোহী কবিতাটি। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? 7-এর অ্যান্সার দিয়েছে সবার আগে দ্রুপদী রায়। দ্রুপদী রায় দিয়েছে সবার আগে। কল্পনা আক্তার বলেছে তানিয়া ইসলাম তন্নি আবার কে? কে আপনার ফ্রেন্ড হবে কেউ? আচ্ছা, মেহেদি হাসান বলেছে খ কৃষ্ণকান্ত দেবনাথ, খ অ্যাম্বিশন, খ কাজী আজিজুল ইসলাম, খ আফিয়া কারপা হালিমা আক্তার, ফারিয়া তাসনিম নিতু, রিমা দাস, মেহেরুন নেসা, তানিয়া ইসলাম বলেছে ক। বাকি আচ্ছা, খ বলছে কেউ, কেউ বলছে ক। আমি একটু দেখি। হ্যাঁ, 2 নাম্বার কবিতা ভাইয়া, 2 নাম্বার কবিতা দেখো। তাহলে এইখান থেকে আমার 4টা ইনফরমেশন মনে রাখো, 3টা ইনফরমেশন। অগ্নিবীণা কাব্যগ্রন্থ প্রকাশিত হয় কত সালে? 1922 সালে। আচ্ছা, অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা কোনটি? বিদ্রোহী। ওকে, আসো 8 নাম্বারটা অ্যান্সার করো। পরশুরাম তার মাকে কিভাবে বাঁচিয়ে তোলে? একটা মজার ঘটনা শোনো আর তোমরা এটা অ্যান্সার করো। ঘটনাটা হলো পরশুরাম অর্থাৎ কি রাম? কুরাল রাম। কুরাল, কুঠার চেনো যেটাতে গাছ কাটে? এই পরশু শব্দের অর্থ হচ্ছে কুঠার। কুঠার বা কুরাল, তাকেই পরশু বলা হয়। এখন পরশুরাম সে কিসের কাজ করত? সে হচ্ছে যুদ্ধ করত সেই কুঠার দিয়ে। সে খুব বাবা ভক্ত ছিল, খুব মা ভক্তও ছিল। তার বাবা বলেছে, তার বাবা নির্দেশ দিয়েছে, তাই সে তার মাকে হত্যা করে ফেলছে কুঠার দিয়ে। পরে ভাবলো
আয় হায়, এটি আমি কি করে ফেললাম? আমার নিজের মাকে হত্যা করে ফেললাম। না না, এটা ঠিক করা হয়নি। বাবার নির্দেশ মানতে গিয়ে মাকে হত্যা করে ফেলছে, পরে নিজে নিজে কিভাবে তার মাকে আবার বাঁচিয়ে তুলছে, এইটা তোমরা অ্যান্সার করেছো, আমি তোমাদের অ্যান্সারটা দেখব। তোমরা অ্যান্সার করেছো ভাইয়া 8-এর ঘ, 8-এর ঘ, 8-এর ঘ, 8-এর ঘ, 8-এর ঘ, 8-এর ঘ। আচ্ছা, হাফিজ নাইম হুসাইন, ইয়াপা বেগম, আচ্ছা রাইসা বিনতে ইয়াসমিন, আফরিন ইসলাম, লিমন শিকদার। ছেলেদের কমেন্ট খুবই কম। আব্দুস সামাদ, ওকে, ফিরোজ মাহমুদ, মুশফিকুর রহমান রাইহান, মেহরুন্নেসা, মিতু, জাকিয়া, নিহা, আনিসা, শিমু, কাজী আজিজুল হক, সামিয়া, ওকে, এমডি মাহমুদ, সাদিয়া খাতুন, সুমাইয়া আক্তার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে কি হবে রে ভাইয়া? পরশুরাম তার মাকে সাধনা বলে জাগিয়ে বাঁচিয়ে তোলে। সে সাধনা করে, মন্ত্র বলে সাধনা করে তার মাকে বাঁচিয়ে তোলে। এরপরে অ্যান্সার করো। কবি নিজেকে লোকালয়ের বিপরীতে কি বলেছে? বলেছে আমি লোকালয়, আমি আমি কি, সেটা তোমরা অ্যান্সার করো। 9 অ্যান্সার করো, 9। আচ্ছা, ধ্বংস হবে কোথায়? কবি যে বলেছে আমি সৃষ্টি, তাহলে তার বিপরীতে কি হবে? আমি ধ্বংস। সৃষ্টির বিপরীতে ধ্বংস, কিন্তু লোকালয় কিসের বিপরীতে? লোকালয় কিসের বিপরীতে হবে বলো তো সবাই? যারা ক্লাসটা দেখতেছো, আবারও বলে দিচ্ছি ভাইয়া, ক্লাসটিতে একটু লাইক করো, ওকে? তাহলে ক্লাসটি ফেসবুক, ইউটিউব থেকে রিকমেন্ড করা হয় অন্যদের কাছে। আয় হায়, আমি নিজের ক্লাসের কমেন্ট দেখতে পারতেছি না। এটা অ্যান্সার করছো তোমরা? কবি কি বলেছে? বলেছে আমি লোকালয়, আমি আমি শ, শ কি হবে? আমি শ্মশান। শ্মশান বানানটা খুবই ইম্পর্টেন্ট। এটা রাইট অ্যান্সার হবে শ্মশান। শ্মশান বানান তোমরা ভুল করো, তালব্য শ প্রথমটার সাথে হবে মফলা, পরেরটার সাথে কিচ্ছু হবে না। তাহলে প্রথমটি মফলা, পরেরটি খালি তালব্য শ। এরপরে দেখো, কাজী নজরুল ইসলাম কত সালে মারা যান? তোমরা তোমরা যারা পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা অথবা ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে থাকবা, প্রতিদিন কাজী নজরুলের সাথে দেখা হবে, মানে তার কবরের পাশ দিয়ে যাবা। হ্যাঁ, মানে তার কবরের সাথে দেখা হবে। আমি হচ্ছে কলা ভবনে আমাদের ক্লাস হয়, যেহেতু আমি আর্টস ফ্যাকাল্টি, তো যখনই নামাজ পড়তে যাই, সালাম ফিরিয়ে ডান দিকে তাকালেই দেখি তার কবরটা চোখে পড়ে। প্রত্যেক ওয়াক্ত যখনই নামাজ পড়তে যাই আমাদের সেন্ট্রাল মসজিদ ঢাকা ইউনিভার্সিটিতে। তো কাজী নজরুল ইসলাম 76 সালে মারা যান। আমাকে অ্যান্সার করতে হবে কাজী নজরুল ইসলামকে, কাজী নজরুল ইসলামের জন্মসালটা অ্যান্সার করো। জন্মসাল এবং তারিখ, জন্মসাল তারিখ। আর একটা অ্যাডিশনাল কোশ্চেন, টোটাল 3টা কোশ্চেন করবো, তোমরা কমেন্ট বক্সে লেখো, ওকে? একটা হচ্ছে জন্মসাল তারিখ, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে কত সালে উনাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়? উনাকে বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় কত সালে? এটা অ্যান্সার করবা। তাহলে এটা হবে কি ভাইয়া? 1976 সাল। এটি হবে 1976 সাল। আচ্ছা, হা হা, ওকে। এই কাজী নজরুল ইসলাম কোথায় শিক্ষকতা করে বলেন তো সবাই? আমি যে এখানে কোশ্চেনগুলো দিয়েছি না ভাইয়া, যেই কোশ্চেনগুলো একাধিকবার বিভিন্ন বোর্ডে এসেছে, কমন কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, তাহলে এটা অ্যান্সার করেন তো সবাই। কাজী নজরুল ইসলাম, ওকে ওকে ওকে। আফরিন ইসলাম বলেছে 1899, 1899। সাজিদা আক্তার বলেছে স্বপ্নীল ডায়েরি 1899। আশিকুর রহমান পারভেজ 1899। সাগর শেখ, সাগর শেখ তুমি কমেন্ট করো, অ্যান্সার লেখো। হ্যাঁ, ফারিয়া তাসনিম নিতু বলছে কাজী নজরুল ইসলামের সাথে দেখা হয়েছিল। না, আমারও দেখা হয়েছিল কোন একটা ভিডিওতে। এবং ওনার কবরের সাথে দেখা হয় রেগুলার। দেখেন তো, এটা অ্যান্সার করছো তোমরা। 1972 সালে বাংলাদেশে আনা হয়। হ্যাঁ, ফারিয়া তাসনিম নিতু আমার স্টুডেন্টদের ভিতর সবচেয়ে চালু একজন স্টুডেন্ট, কারণ ওনার সবার আগে অ্যান্সার করে। এই যে অ্যান্সার করছে মুক্তবে, কিন্তু এটা তো ভুল হয়েছে রে দুষ্ট। মুক্তব কি মক্তব? হ্যাঁ, কি হবে? গ্রামের মক্তবে। 11 নম্বর হবে গ্রামের মক্তবে। 12 নম্বরটা অ্যান্সার করো। 12 12 12 12 নম্বরটা অ্যান্সার করো। মাত্র দুপুরের খাবার খেয়ে ক্লাসে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকে ক্লাস না, একটু কষ্টকর। তোমরা ঝটপট অ্যান্সার করো তো। 12 বছর বয়সে কবি
কোথায় যোগদান করেন? 12 বছর বয়সে কবি কোথায় যোগদান করেন? 12 বছর বয়সে কবি কোথায় যোগদান করেন? দেখো, এইচএসসিতে গ্রুপ সাবজেক্টগুলো নিয়ে স্টুডেন্টদের খুব একটা প্রবলেম হয় না। সারা বছর 1.5-2 বছর শুধু গ্রুপ সাবজেক্টই পড়ছে, এই টাউটগুলো ভুলেও বাংলা ধরে না, কয় তো পরীক্ষার আগের দিন ধরলে পারবো। তুমি সব সাবজেক্টে গোল্ডেন এ প্লাস পাও, বাংলার জন্য তোমার গোল্ডেন মিস যাবে, কারণ বাংলার এমসিকিউ তুমি ধরতে পারবা না। এটা পরীক্ষার আগের দিন পুরো বই একবার পড়লে হয় না। এই জন্য তোমাদেরকে ম্যারাথন করালাম, প্র্যাকটিস সেশন আনলাম। তোমরা যদি এখন মনোযোগ দিয়ে ক্লাসে ফুল টাইমটাতে 100টা এমসিকিউ প্র্যাকটিস না করো, কেমনে হয় বলো? 12 অ্যান্সার করেছো। মাইশা মাহজাবিন সবার আগে। আচ্ছা, সাদিয়া রহমান বলেছে লেটর দলে, মুশফিকুর রাইহান বলেছে মক্তবে, মিতু বলেছে শিক্ষকতা, কারি আজিজুল হক বলেছে 12 খ, তানিয়া ইসলাম বলেছে 12 খ, অ্যাম্বিশন 12 গ, ওকে, আব্দুল সামাদ খ, মেহেরিন ইকরা খ, ওকে ওকে ওকে, হাফিজ নাইম হুসাইন খ, ফিরোজ মাহমুদ খ, জাকিয়া নিহা বি, এটা হবে বি। তাহলে 12 বছর বয়সে লেটর দলে যোগ দিয়ে কি রচনা করেন? এটা সবাই লেখো তো। কি গান রচনা করেন? পালা গান রচনা করেন। কি গান রচনা করেন? উনি 12 বছর বয়সে লেটর দলে যোগ দিয়ে পালা গান রচনা করেন। কাজী নজরুল ইসলাম কোন যুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগদান করে? এটা সবাই অ্যান্সার করবা। কাজী নজরুল ইসলাম কোন যুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগদান করেন? তখন কোন যুদ্ধ চলছিল রে? যখন সেনাবাহিনীতে যোগদান করেন, কোন যুদ্ধ চলছিল? কাজী নজরুল ইসলাম যখন যোগদান করেন। এখান থেকে আমি রিলেটেবল তোমাদেরকে 4টা কোশ্চেন করব। 4টা কোশ্চেন করব, 4টারই অ্যান্সার করবা। নাম্বার 1, আমি তোমাদেরকে ক্লাসে এতবার এগুলো প্র্যাকটিস করাচ্ছি, এক্সাম হলে গিয়ে ভুল হবে না। কত নাম্বার বাঙালি পল্টনে যোগদান করেন? নাম্বার 2, কত সালে যোগদান করেন? নাম্বার 3, বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয় কত সালে? তাহলে আমি তোমাদের এইটা একটা কোশ্চেন আর এই রিলেটেড আর 3টা, মোট 4টা কোশ্চেন, দেখি তোমরা অ্যান্সার করো। হ্যাঁ, ফিরোজ মাহমুদ বলছি ইংলিশের জন্য কট খাবো। কট খাওয়ার জন্য শুভকামনা রইল না, কারণ তুমি কট খাবা না। 13 কি হবে? 13 হবে ক। কে লিখেছে? হাফিজ নাইম হুসাইন, আব্দুস সামাদ। এরপরে হুমায়রা ইয়াসমিন বলেছে ভাইয়া প্রথম বিশ্বযুদ্ধ। থ্যাংক ইউ হুমায়রা। ফারিয়া তাসনিম নিতুও বলেছে প্রথম বিশ্বযুদ্ধ। আয়েশা এলিজা, তোমাদের সবার হয়েছে, থ্যাংক ইউ। তারিনা তরু, মমিন মুস্তাকিম, সাদিয়া রহমান, থ্যাংক ইউ সাদিয়াকে ধন্যবাদ। সাদিয়া সবার আগে বলেছে ভাইয়া 49 নম্বর বাঙালি পল্টন। কৃষ্ণকান্ত দেবনাথ বলেছে 49 নম্বর বাঙালি পল্টন। অ্যাম্বিশন ওর, এই দেখো রাইসা বিনতে ইয়াসমিন, গ্রেট রাইসা বিনতে ইয়াসমিন, তোমাকে অনেক অনেক অভিনন্দন। তুমি হয়তো কিঞ্চিত ভুল করেছো। 49 নম্বর বাঙালি পল্টন ঠিক আছে, 1917 সালে যোগ দেয়, এটাও ঠিক আছে, কিন্তু 1920 সাল হবে। রাইসা বিনতে ইয়াসমিন বলেছে ভাইয়া 1922, এটা তোমার ভুল হয়েছে। তাহলে কি হবে? আমি তোমাদের টোটাল কয়টা কোশ্চেন করলাম? 4টা কোশ্চেন। কাজী নজরুল ইসলাম কত বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল? প্রথম বিশ্বযুদ্ধে। কয় নাম্বার বাঙালি পল্টন? 49 নম্বর বাঙালি পল্টন। কত সালে যোগদান করেন? 1917 সালে। কি হিসাবে যোগদান করেন? সৈনিক হিসাবে। পদোন্নতি পেয়ে কি হন? হাবিলদার হন। প্রমোশন পেয়ে হাবিলদার হন। সৈনিক হিসাবে যোগদান করেন, প্রমোশন পেয়ে হাবিলদার হন, এবং উনি এই বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয় 1920 সালে। তাহলে কিন্তু 5টা এমসিকিউ তোমরা শিখে গেলে। এইটা বলো, এই দেখো এইটা চলে এসেছে, এটা বোর্ড কোশ্চেনে চলে এসেছে যে কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনের সৈনিক হিসেবে যোগদান করেন? 1917 সাল। এখানে টাইম নষ্ট করব না। নবযুগ কি? আমি শুধু এটাই প্রশ্ন না, নবযুগ যাই হোক, এইরকম আরো 3টা জিনিস ছিল। নট অনলি নবযুগ, 3টা জিনিসের সম্পাদক ছিলেন উনি। একটার নাম ধূমকেতু, আর একটার নাম হলো নবযুগ, আর একটির নাম লাঙ্গল। টোটাল বেশ কয়েকটার উনি সম্পাদক ছিল, তার ভিতরে 3টা বিখ্যাত। তোমাদের প্রশ্ন হলে এই 3টা নিয়ে প্রশ্ন হবে, যে নবযুগ, লাঙ্গল, ধূমকেতু, এই 3টি পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। উনি আরো কয়েকটা পত্রিকার সম্পাদক ছিলেন, এই 3টা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে কাজী নজরুল ইসলাম কোন কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তামান্না তাসনিম, থ্যাংক ইউ তামান্না তাসনিম, তোমার অ্যান্সার ঠিক হয়েছে।
তামান্না তাসনিম অনেক বিস্তারিত লিখে দিয়েছে। মিহিতা মির ভাইয়া তুমি অ্যান্সার করো, তোমার কমেন্ট পড়বো। এই দেখো তানভীর অনেক সুন্দর করে বলেছে। তানভীর বলেছে 1917 প্রথম বিশ্বযুদ্ধ, 49 নম্বর বাঙালি পল্টন 1920 সাল। আচ্ছা এমডি জিগার জিগার বলেছে স্যার ছেলেদের কমেন্ট একটু পড়েন। কেন রে বাবা, আমি কি শুধু মেয়েদেরটা পড়তেছি? দেখেন তো। ওকে ওকে ওকে, আপনাদের 15 নাম্বারটা কি হবে? কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম। আপনারা সবাই এই পত্রিকার নাম অ্যান্সার কমেন্ট করবেন। আঙ্গুল দিয়ে দেখেন কত। ওকে থ্যাংক ইউ। তাহলে দেখেন এইটা হচ্ছে কতগুলো পত্রিকা ভাইয়া? টোটাল নবযুগ পত্রিকা, নবযুগ একটি পত্রিকা, আরো কি কি আছে? ধূমকেতু, লাঙ্গল, নবযুগ, ধূমকেতু, লাঙ্গল, এই তিনটা আমি আপনাদের অ্যান্সার করতে বলছেন, আপনারা অ্যান্সার করছেন তিনটা। আচ্ছা কাজী নজরুল ইসলামকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কত সালে? এই যে ফারিয়া তাসনিম নিতু বলেছে, অর্চনা অর্চনা বলেছে আমি আমাদের অ্যান্সার দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছি রে ভাইয়া, একটু লেটে আসে। নিস্তব্ধ তোমার, নিস্তব্ধ প্রেম তোমার। আচ্ছা মোস্তফা কামাল বলেছে ওকে 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 ঠিক আছে, তুমি ইউটিউবে দেখে নিও। আচ্ছা রিয়াজুল হোসেন অ্যান্সার করেছে। হ্যাঁ তানভীর, তানভীর তিনটা তথ্য বিস্তারিত দিয়েছে। ওকে আচ্ছা এমএসটি আখি আলম তোমার কমেন্ট যানজটে আটকে যায়, রাইট? 1972 সাল। 16 কি হবে ভাইয়া? 1972 সাল। 16 অ্যান্সার কে? আমি না সবার কমেন্ট পড়তে পারি না ভাইয়া, একসাথে 250-300 কমেন্ট আসলে, বাট যারা সবার আগে কমেন্ট করো 10-15 জন, তাদেরগুলো আমি দেখতে পারি। সবার আগে করবে অ্যান্সার। তাহলে মুশফিকুর রহমান রাইহান বলেছে 16 ক। তানিয়া ইসলাম, আব্দুস সামাদ, অ্যাম্বিশন, তোমাদের সবার হয়েছে 17 অ্যান্সার করো। কবি নিজেকে কিসের নটরাজ বলেছে? কবি বলেছে না ইন্দুবালা, ইন্দুবালা বলেছে। আজকে আবার কোন ভাবি আসছে? কোন ভাবি রে ভাইয়া? আমার ভাবি ক্লাস করতেছে। তোমাদের মাঝে আমার হাজারো ভাবি আছে, তারা ক্লাস করতেছে। কোন ভাবি আসবে ক্লাসে? দেখো কবি নিজেকে কিসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন? কবি বলেছে যে মহাপ্রলয়ের আমি নটরাজ। তোমরা লেট করলে আমি অ্যান্সার দিয়ে চলে যাব। এরপরে আসো, এরপরে 18 নাম্বার অ্যান্সার করো। 18 নাম্বার অ্যান্সার করো। কবির শির দেখে কি নতশির হয়ে যায়? 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 ওই শিখর হিমাদ্রির। আচ্ছা মিলন বলেছে খেলেগা ফ্রি ফায়ার। আহারে ক্লাস করেন। আচ্ছা আমি এখন শুধু ছেলেদের কমেন্ট পড়বো। ফিরোজ মাহমুদ ঘ, আলী আকবর 17 ঘ, মমিন মুস্তাকিম 17। কেন রে বাপ 18 দাও না? এই দেখো 18 সবার আগে দিচ্ছে জাকিয়া নিহা, বলেছে 18 এ। আব্দুস সামাদ বলেছে 18 ক। তারপরে মুশফিকুর রহমান রাইহান ভাইয়া 18 ঘ। হ্যাঁ ওকে, কবির শির দেখে কি নতশির হয়ে যায়? ওই শিখর হিমাদ্রির। তাহলে হিমালয়ের মাথা, হিমালয়ের শিখর নত হয়ে যায় কবিকে দেখে। এরপরে অ্যান্সার করো। বিদ্রোহী কবিতায় কাকে খেপা বলা হয়েছে? আমি এই 4 জন সম্পর্কে বিস্তারিত বলবো তোমাদের। এখানে 4 জন দেওয়া আছে না ভাইয়া? আমি 4 জন সম্পর্কেই বিস্তারিত এখানে বলে দেব। আশিকুর রহমান পারভেজ বলেছে ভাইয়া আমাদের কোচিং এর মডেল টেস্ট পরীক্ষায় আপনাদের ক্লাসের পড়াগুলো কমন পড়ে যায়। অবশ্যই কমন পড়বে, কারণ আমরা যে স্লাইডগুলো বানিয়েছি এগুলো বাংলাদেশের সবগুলো বোর্ডে আসা বোর্ডের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে তুমি যেই কোচিং এ পরীক্ষা দাও না কেন তুমি কমন পেয়ে যাবা। বিদ্রোহী কবিতায় কাকে খেপা বলা হয়েছে? কাকে খেপা বলা হয়েছে আমি 4 জন সম্পর্কে বলি। ওকে, অরফিয়াসের বাঁশরি। অরফিয়াস কে ছিল? গ্রিক গানের দেবতা অরফিয়াস ছিল, তাই না?
না, মিউস ক্যালোপির ছেলে, অরফিয়াস পুত্র। আচ্ছা, এরপরে শিবকে বলা হয় নটরাজ, মহাপ্রলয়ের আমি নটরাজ। তারপরে ইসরাফিল, ইসরাফিল সম্পর্কে এই কবিতায় বলা হয়েছে ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। তাহলে খেপা দুর্বাসা, দুর্বাসা ছিলেন একজন ঋষি, মনে ঋষি, কোপন স্বভাব বিশিষ্ট ঋষি। তাহলে যদি বলা হয় দুর্বাসা কেমন ছিল, দুর্বাসা ছিল কোপন স্বভাব বিশিষ্ট একজন ঋষি। আরে রাইহান, রাইহান বলছে ভাইয়া বিদ্যুৎ নাই আজ 8 দিন ধরে। এটা অ্যান্সার করো। শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, এখানে মূলত কি প্রকাশ পেয়েছে? শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, এখানে কি প্রকাশ পেয়েছে? এটা অ্যান্সার করো। আমি তোমাদেরকে ছোট্ট একটা কথা বলি। এই যে একজন কমেন্ট করেছে ভাইয়া আন্দোলন করতেছে এইচএসসি 25-এর স্টুডেন্টরা। শোনো, সবসময় না মানে এগুলো করবা না, সিস্টেমের গতিতে চলুক। মানে তোমরা পর্যাপ্ত সময় পেয়েছো, এখন তুমি কি মনে করো যে আন্দোলন সংগ্রাম করে 1 মাস পিছিয়ে দিলে তোমার পড়া খুব ভালো হবে? যাদের পড়ার তারা ঠিকভাবেই পড়বে, বরং 1-1.5 মাস পিছিয়ে দিলে তোমার পড়া আরো খারাপ হবে। আর তোমরা প্লিজ এগুলো নিয়ে যে আমাকে অনেকে কমেন্ট করো, আমি তোমাদের একটা ছোট্ট লাইফ লেসন দেই 1 মিনিটের, একটু মনোযোগ দিয়ে শুনবা। তোমরা না আমাকে অনেকেই এই মুহূর্তে কমন কোশ্চেন, আমি এটা নিয়ে 2 দিন আগে ভিডিও বানাইছিলাম, ইউটিউবে একটা দিছি, আমি কাল পরশু তোমাদেরকে আবারও একটা ভিডিও বানিয়ে দিব। তোমরা অনেকেই হতাশ যে ভাইয়া শেষ মুহূর্তে এসে সব ভুলে যাচ্ছি। একটা কমন কোশ্চেন যে আমি এসএসসিতে থাকতে টপার ছিলাম, ক্লাসে খুব ভালো করতাম, এইচএসসিতে এসে ভাইয়া আমার অবস্থা খুবই খারাপ, আমি খুবই মানে হতাশাগ্রস্ত, যা পড়ছি সব ভুলে যাচ্ছি, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। সব সময় একটা কথা মনে রাখবা, তোমার যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো। আল্লাহ তোমাকে যা দিছে, স্রষ্টার পক্ষ থেকে যা পাইছো নিয়ামত হিসেবে, সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকো। কখনো এটা বলবা না যে আমাকে আল্লাহ কম দিছে, আমাকে আল্লাহ বেশি দিছে, আমাকে আল্লাহ খারাপ রাখছে, ভালো রাখে নাই। নো, গত পরশুদিন, একদিন আগের কথা, একজন ভাইয়া বাংলাদেশের একজন টপ মেধাবী স্টুডেন্ট, রাজধানীর সবচেয়ে টপ স্কুলে পড়ছে, ইংলিশ ভার্সনে, নটর ডেম কলেজে পড়াশোনা করছে, তারপরে কলেজ শেষে ভার্সিটিতে বুয়েটে চান্স পেয়েছে, সিজি পাইছে কত জানো? 4/4। বুয়েট থেকে শেষ করে বুয়েটেরই টিচার হয়ে গেছে। তারপরে আরো উচ্চতর ডিগ্রির জন্য আবার গেছে আমেরিকায়, এমআইটিতে চলে গেছে। তাহলে স্কুল লাইফে তার স্কুলের টপ ছিল, কলেজের দেশের সেরা একটা কলেজ নটরডেমে পড়ছে, ভার্সিটি ইঞ্জিনিয়ারিং ভার্সিটির জন্য সেরা ভার্সিটি, বুয়েটে পড়ছে, বুয়েট থেকে এমআইটিতে গেছে, ঠাস করে একদিন আগে সুসাইড করে মারা গেছে। জীবন নিয়ে চরম লেভেলের হতাশ। ওনার লাশ পাওয়া গেছে একটা লেকে, কিভাবে মারা গেছে ওইটা আমরা জানি না, বাট ওনার লাশ পাওয়া গেল। উনি খুবই হতাশাগ্রস্ত ছিল, উনি পোস্ট দিয়েছে খুবই হতাশাগ্রস্ত। তো কি তুমি কোনটাকে সফলতা বলবা? তুমি রাজধানীর সেরা কলেজে পড়ছো, এটা সফলতা? বুয়েটে চান্স পেয়েছো, এটা সফলতা? বুয়েটে টপ করছো, 4/4 পাইছো, এটা সফলতা? বুয়েটেরই ফ্যাকাল্টি হিসেবে জয়েন করছো, এটা সফলতা? এমআইটিতে গেলা, সেটাই সফলতা? তারপরে জীবন ব্যর্থ, হতাশ, তুমি মারা গেছো, তোমার লেকে তোমার লাশ পাওয়া গেছে, সুসাইড করছো। তাহলে সে তার জীবন নিয়ে খুবই হতাশ। ভাইয়া সফলতা ওই লেভেলটা না, গ্রামের একদম প্রত্যন্ত একটা অঞ্চলের একটা জায়গায় আছে, বাট সে খুবই প্লিজড চষ্টার প্রতি, তার জীবন নিয়ে খুবই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, সে খুব শান্তিতে লাইফ লিড করতেছে। এমন হাজারো লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা কখনো নটরডেমে আসে নাই, বুয়েটে আসে নাই, বুয়েটের টিচার হয় নাই, এমআইটিতে যায় নাই, তো তারা খুব মানে আল্লাহ যখন যা যে অবস্থা রেখেছে খুবই হ্যাপি। আমারে দেখো ভাই, আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন সবসময় আমি হাসি খুশি থাকি, কারণ আমি মনে করি এর চেয়ে বড় কোনো ওষুধ নাই। আমার চেয়ে হাজারো খারাপ অবস্থায় অনেক মানুষ আছে, জাস্ট নিচের দিকে তাকাও না,
তোমরা সবসময় উপরের দিকে তাকাও কেন বলো তো? জাস্ট নিচের দিকে তাকাবা, তাহলে জীবনে সব ধর্ম, পৃথিবীর সব ধর্মই কমন কথা বলে, খুবই হ্যাপি থাকবা, খুবই ভালো থাকবা লাইফে। এটাকেই সফলতা বলে। সফলতা হলো সফলতা হচ্ছে প্রতিনিয়ত নিজের অবস্থানটা উন্নয়ন হওয়া, তাই না? কিন্তু যে উন্নয়ন বা যে অবনতি, যেটাতে তুমি সন্তুষ্ট থাকতে পারবা, নিজে ভালো থাকতে পারবা, সেটাই সফলতা। পরীক্ষার যেই কয়টা দিন আছে ভাইয়া, একদিন যদি 8 ঘন্টা পড়তে পারো, ওটা নিয়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, যথেষ্ট হয়েছে। এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, আমার কথা হলো, নিজের আত্মবিশ্বাস, নিজের ড্রিম, আত্মবিশ্বাস। এর চেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে কিছু নাই। তুমি যদি ওই যে লালন বলছে না, নিজেরে চেনো বাবা, নিজেরে চেনো, প্লেটো না কে বলে গিয়েছেন, নো দাই সেলফ, সক্রেটিস। সক্রেটিস বলেছে, যাকে বলা হচ্ছে জ্ঞানের পিতা, প্রকৃতির শিক্ষার্থী। সক্রেটিস বলে গেছে নো দাই সেলফ। কোরআনও তাই বলে, পৃথিবীর সব ধর্মই তাই বলে। নিজেকে চেনো মানে কি জানো? মানে নিজের শক্তি, অন্তর্শক্তির উপর আত্মবিশ্বাস রাখো। বেটা, এই 20টা দিন পরে তুই বোর্ডে টপ করতে পারিস, যদি জাস্ট নিজের উপর আত্মবিশ্বাস থাকে। চলো আমরা শুরু করি। মাঝে মাঝে কথা বললে তোমরা বিরক্ত হবে না, ওকে? হ্যাঁ, আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন ওইটাই শুকরিয়া, ওইটাই আলহামদুলিল্লাহ। এই যে তোমরা অনেকে কমেন্ট করেছো, তোমাদের থ্যাংক ইউ। এটা অ্যান্সার করো। বোর্ড পরীক্ষার প্রশ্ন, এটা হচ্ছে যশোর বোর্ডের প্রশ্ন। এটা 15 সালেরটা লেখা, বাট আরো অনেক বছর এসেছে। সুকান্ত ভট্টাচার্য কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এটা অ্যান্সার করো সবাই। আমি মৃত্যুটাও জানবো, জন্মটা অ্যান্সার করো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ম্যাগনেট সুলাইমান স্যার বলছে আমি পারি কিন্তু অ্যান্সার দিব না। অ্যান্সার করেন, আমরা 100টা অ্যান্সার করব। সবাই অ্যান্সার করো। মিথিলা মির, ইনশাল্লাহ ভাইয়া। মিথিলা বলছে যে অ্যাডমিশন একটা ভালো রেজাল্ট করতে হবে। ইনশাল্লাহ ভাইয়া, আমি আছি। আমি অ্যাডমিশনের জন্য আপনাদের অ্যাডমিশনের স্লাইড গতকাল রাত থেকে বানানো শুরু করছি। আপনাদের পরীক্ষা হবে এই পুরো টাইমে, আপনাদের জন্য আমি সবচেয়ে আপডেটেড অ্যাডমিশনের স্লাইডগুলো বানাবো। আমি 50টা ক্লাসের জন্য ড্রাফট রেডি করতেছি। অ্যাডমিশনের আপনাদের আমি 50টা ক্লাস নেব বাংলার, মানে প্রাথমিকভাবে 50টা ক্লাসের প্ল্যান করেছি। আপনি বাংলাদেশের কোনো কোচিং সেন্টারে এতগুলো ক্লাস পাবেন না। আপনারা হয়তো অ্যাডমিশনের জন্য যে কোনো অফলাইন কোচিং এ 15টার মতো ক্লাস পেতে পারেন। এটা হবে 1926 সাল। কত তারিখ হবে ভাইয়া? কবি সুকান্ত ভট্টাচার্য, মিথিলা মির, তোমাকে থ্যাংক ইউ ভাইয়া। ইনশাল্লাহ আমরা তোমাদের হতাশ করব না, তোমরা শুধু আমাদের সাথে থাকবা। ওকে, আচ্ছা, আমি তোমাদের অ্যান্সার গুলো দেখতে পাচ্ছি। অনেকেই অ্যান্সার করেছো। অ্যাম্বিশন, রাইসা, হুমাইরা, আনিসা, সাগর শেখ, বিজয় সরকার, কারি, আজিজুল ইসলাম, সাইবা হাশমির, সাবরিনা আক্তার, মিথিলা, মারুফ রানা, ফাইয়াদ, মুন্নি, তামান্না। ওকে ওকে ওকে, 21 বছর। ও গ্রেট গ্রেট গ্রেট, তোমরা এত গ্রেট। দেখো, আমি বলেছিলাম যে আমি রিলেটেবল কোশ্চেন করব, কিন্তু করার আগেই তোমরা অ্যান্সার দিয়ে দিয়েছো। আমি করতে চেয়েছিলাম যে উনি কত বছর বয়সে মারা যান, কত সালে মারা যান, কত সালে মারা যান, এটাও অ্যান্সার করবা। ওকে, তোমরা সবাই অ্যান্সার করবা। এইটা কিন্তু হচ্ছে মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার, মানে ভারতবর্ষ স্বাধীন হওয়ার 1 বছর পরে উনি মারা যান। 47-এ ভারতবর্ষ স্বাধীন হয়, তাহলে কত সালে মারা যান বলো তো? তোমরা এটা অ্যান্সার করবা। এরপরেরটা অ্যান্সার করো, কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোন জেলায়? কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোন জেলায়? শোনো, তোমাদের একটা ছোট্ট কথা বলি। আমরা অ্যাডমিশনের জন্য তোমাদেরকে ভর্তি নিচ্ছি, তাই না? সুপার 1000 চালু করেছে, যদিও আমরা ভর্তিটা এই মুহূর্তে একটু পজ করেছি। আমরা ঈদের পর থেকে তোমাদের আবার ভর্তি নেব। তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করো। ইনশাল্লাহ ঈদের পর থেকে আমরা তোমাদের আবারও ভর্তি নেব অফারে, ওকে? আর এর মাঝেও যদি কেউ এমন হয় যে ভাই আমাকে আজকেই ভর্তি হতে হবে, আমি পরে ভর্তি, বা আমার হাতে টাকা খরচ হয়ে যাবে, এমন যদি কেউ হয়ে থাকে, তাহলে আমাদের জানাতে পারো। ডিরেক্ট কল দিবা, ভর্তির কোনো ইস্যু নেই, আমাকে ডিরেক্ট কল দিবা, ওকে? না হয় টেক্সটে লিখে দিবা। তবে টেক্সটটা আমি খুব কম মেসেজ পড়তে পারি, আমাদের একটু কল দেওয়ার চেষ্টা করবা। কল না ধরলে টেক্সট দিয়ে রাখবা।
কবি, আচ্ছা তোমাদের অ্যান্সার গুলো দেখি। আচ্ছা মিথিলা না মিহিতা, ওকে ওকে, না মিথিলা নামেও আছে অনেকে। তাহলে জান্নাতুল ফিরদাউস বলেছে ভাইয়া জন্ম 1926 সালের 15ই আগস্ট, মৃত্যু 47 সালের 13ই মে। ঠিক আছে। মাইশা মাহজাবিন 1947 সালে, নাদিয়া শেখ 1947 সালে, আব্দুস সামাদ 1947 সালে। ওকে। ওকে ইন্দুবালা, ঠিক আছে, আঙ্কেলকে সালাম রইল। আহ, আচ্ছা আচ্ছা, এই আপনারা অ্যান্সার করেন। ওকে, সাইবা হাসমির নেটওয়ার্কে স্লো করে এই জন্য কমেন্ট আগে যায় না। ভাইয়া অ্যাডমিশন গ্রুপে অ্যাড করেন। আনিসা শিমু আপনি হোয়াটসঅ্যাপে নক করিয়েন, অ্যাডমিশন অ্যাড করে দেবো। সাবরিনা মিথিলা, আব্দুস সামাদ, কারি আজিজুল হক। ওকে, এই গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন 15ই আগস্ট কে? 15ই আগস্ট একজন মারাও গিয়েছিলেন, কিন্তু জন্মগ্রহণ করেছিলেন আমাদের সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্য গ্রন্থ কোনটি? আচ্ছা আমি না সুকান্ত ভট্টাচার্যের দুটো জিনিস চাইবো আপনাদের কাছে, একটা হচ্ছে ওনার রচিত কাব্যগ্রন্থ, আর একটা হচ্ছে ওনার সম্পাদিত কাব্যগ্রন্থ। আপনারা আগে রচিতটা অ্যান্সার করেন, তারপরে সম্পাদিতটা নেব। সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ কোনটি? বাসায় একা একা টেস্ট পেপার সলভ করবা, ভুলে যাবা, আর আমার সাথে গল্পে গল্প পড়ো, ভুলবা না। তাহলে জন্মগ্রহণ করেন 1926 সালে 15ই আগস্ট, মৃত্যুবরণ করেন 1947 সালে। 47 সাল, রাইট। আমি কি 48 বলেছিলাম? তাহলে সরি, 47 হবে। 47 সালে মৃত্যুবরণ করেন, জন্মগ্রহণ করেন গোপালগঞ্জে। উনার রচিত কাব্যগ্রন্থ সবার আগে আনসার করছে কে দেখি? তিনের সাজিয়া আক্তার, মাহমুদা নাদির, সাগর শেখ। আচ্ছা সাগর শেখ বলছে হাসু অফার নেইবার, নেইবার। আচ্ছা রাইসা বিনতে ইয়াসমিন, তানজিদ তাজবির, রাকিব চৌধুরী বলেছে ছাড়পত্র, রাসেল আহমেদ বলেছে গোপালগঞ্জের কোটালি পাড়ায়। আচ্ছা এই কল্পনা বলে এই তোরা বই বন্ধ কর, এবার উত্তর দে। আচ্ছা সবার বই বন্ধ। ছাড়পত্র কাব্যগ্রন্থ সুকান্ত ভট্টাচার্যের নিজের রচিত, কিন্তু যদি বলা হয় উনার সম্পাদিত কোনটা জানো? সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত, অর্থাৎ উনি রচনা করেনি, উনি সম্পাদনা করেছে, এমন একটি রয়েছে, কোনটা? কি বলবো রে, এটা কোনো কথা? তাহলে সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থ ভাইয়া কোনটা? সম্পাদিত কাব্যগ্রন্থ কোনটি? সুকান্ত ভট্টাচার্য। হ্যাঁ আমি আমি ক্লাসের পরে পিডিএফটা দিয়ে দেব। ফারজানা প্রীতি তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া, ফিয়ামানিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সুস্থতা দান করুক। ফারজানা প্রীতি বলেছে ভাইয়া 2-3 দিন ধরে জ্বর ঠিকভাবে পড়তে পারি না। নো প্রবলেম ভাইয়া, আর তুমি চেষ্টা করো, তুমি যতটুকু সুস্থ আছো ওই জায়গা থেকে তুমি তো দেখতে পারতেছো তাই না, চোখ দিয়ে দেখতে পারতেছো, এটাই দেখো। তোমার উঠে বসে পড়তে হবে না, বাট তুমি তোমার ওই সময়টাকে কাজে লাগাও। কি হবে? আকাল। এইটা হচ্ছে 4-এর ঘ, 4-এর ঘ। সাগর শেখ বলে দেখে ফেলেছি। কি দেখেছো? অ্যান্সারই তো দেখেছো, কি সমস্যা? এরপর একটা পরীক্ষায় পারতে হবে। তাহলে আকাল কি হবে? আকাল দুটো কাব্যগ্রন্থ মনে রাখবা সুকান্ত থেকে, সুকান্ত থেকে দুটো কাব্যগ্রন্থ মনে রাখবা। ছাড়পত্র উনার নিজের লেখা, এটা পরীক্ষায় আসতে পারে। আর যদি বলে সম্পাদিত তাহলে হবে আকাল। এইটার অ্যান্সার করো তো। 18 বছর বয়স, বাষ্পের বেগে কিসের মতো চলে? বাষ্পের বেগে কি নৌকার মতো চলে রে? হেই, নৌকার মতো নাকি বিমানের মতো, জাহাজের মতো, কিসের মতো চলে? বাষ্পের বেগে। আচ্ছা ক্লাস কখন শুরু হয়েছে? মনা, মুমতাহা তালুকদার, মনা মনা বলেছে ক্লাস কখন শুরু হয়েছে? মাত্রই শুরু হয়েছে, তুমি থাকো ক্লাসে। আকাল হবে না? হ্যাঁ। আচ্ছা ওয়াসেস আলফি, ওয়াসেস আলফি বলছে ইতিহাস কিভাবে পড়বে একটু বলে দেন, আমি ক্লাসের শেষে বলবো না। আচ্ছা দেখেন, 18 বছর বয়স কবিতায় তরুণেরা বাষ্পের বেগে কিসের মতো চলে? স্টিমারের মতো হবে। পাশের গ। অ্যাম্বিশন বলেছে গ। জিনিয়া তাবাসসুম বলেছে গ। লেখাগুলো ঢাকা পড়ে যাচ্ছে, কোনো সময় দেখতে পাচ্ছি না, এমন কিছু হচ্ছে।
আচ্ছা আচ্ছা, আমি সাইডে যাব তাই না? আমি সাইডে যাব, তাহলে লেখা দেখতে পারবেন। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। আচ্ছা, তাহলে 18 বছর বয়সীদের তাজা তাজা প্রাণে কেমন যন্ত্রণা? তাজা তাজা প্রাণে সামান্য যন্ত্রণা, তাজা তাজা প্রাণে বিভৎস যন্ত্রণা, নাকি তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা? তাহলে কি হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসেন। 18 বছর বয়সে তাজা তাজা প্রাণে। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। না না, আপনি জি লাইভ চলতেছে আমাদের। কেন? ও আচ্ছা আচ্ছা, ওইখানে বসেন তাহলে। আপনি একটু সালাম দিয়ে যেতে পারেন সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হচ্ছে মুন্সিগঞ্জ থেকে এসেছি স্যারের সাথে দেখা করার জন্য। আল্লাহ, আচ্ছা ওখানে ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, উনি দোয়া করবেন। বসেন বসেন, আপনি সামনে বসে ক্লাস করেন, সামনে বসে ক্লাস করেন। আপনি নিজের নাম বললেন না সবাইকে? আচ্ছা দেখেন, লাইভ চলতেছে, জানেন না আপনি? ওকে, নো প্রবলেম, আপনি বসেন, আপনি বসে বসে অ্যান্সার দেন। ওকে, এই দেখো তোমাদের একজন ক্লাসমেট, আপনার নাম তামজিদ। দেখছো, তামজিদ চলে আসছে, সে আমাদের স্টুডিওতে চলে আসছে। তোমরা আমাদের স্টুডিওতে চলে আসবা। আপনি স্টুডিওর ঠিকানা পেয়েছেন কোথায়? আপনি একটা লাইভ ক্লাস বলছিলেন ভাইয়া, বাংলা। আচ্ছা আচ্ছা, ধানমন্ডি। ওকে ওকে ওকে, তামজিদ চলে এসেছে আমাদের স্টুডিওতে। ওকে ঠিক আছে তামজিদ, আপনি বসেন, আমরা লাইভটা শেষ করি। হ্যাঁ, তাহলে 18 বছর বয়সীদের তাজা তাজা প্রাণে কেমন যন্ত্রণার সৃষ্টি হয়? অসহ্য যন্ত্রণার সৃষ্টি হয়। এর পরের অ্যান্সারটা দেখেন। 18 বছর বয়সে বিপদের মুখে, আপনি আপনি দেখেছেন আমাদের স্টুডিওর ভিতরে কেমন কেউ আছে? সেই ওই যে ধানমন্ডি, ওখানে দেখা হয়েছে মসজিদের সামনে। আমি বলতেছি ভাইয়া কে কে আছে, তো আপনার প্রথমে আপনার কথা বলছি, আমার ফেভারিট। আচ্ছা আচ্ছা, ওইটা একটু চাপিয়ে দেন, গেটটা চাপিয়ে দেন। আপনি দেখেছেন, তাড়াতাড়ি যাও, না পাইবা না আপনি দেখেছেন যে স্টুডিওর ভিতরে কিন্তু কেউ থাকে না, পুরো স্টুডিওটা খালি, কিন্তু আমি কিন্তু সবাইকে দেখতে পাই। এই যে ক্যামেরার ওই পাশে যে আপনারা আছেন, আমরা আপনাদের দেখতে পাচ্ছি। আমি একা একা কথা বলতেছি না পুরো স্টুডিওটাতে। এটার অ্যান্সার করেন ভাইয়া। 18 বছর বয়সে বিপদের মুখে কেমন ভূমিকা পালন করে বলেন তো? বিপদের মুখে এ বয়স অগ্রণী। আচ্ছা, ফায়াদ হোসেন স্যার, স্যার বলতেছে আমিও কি আসতে পারি? চলে আসেন চলে আসেন। আচ্ছা তাহলে, আচ্ছা আচ্ছা, না আপনি বসেন, বসে এখান থেকে ক্লাস করেন। আপনি ওইটাকে একদম চাপিয়ে দেন। হুম, আপনাদের একজন ব্যাচমেট চলে আসছে হুট করে। আসেন দেখেন, 18 বছর বয়স বিপদের মুখে কেমন ভূমিকা পালন করে ভাইয়া? বিপদের মুখে এ বয়স অগ্রণী। এর পরে আসেন, আমরা খুব দ্রুত যেতে হবে, আমি 2 ঘন্টার ভিতরে পুরো ক্লাসটা শেষ করব আজকের। 18 বছর বয়স কোন ছন্দে রচিত? এই কবিতা থেকে শেষ কোশ্চেন, এই কবিতা থেকে শেষ কোশ্চেন, সবাই অ্যান্সার করেন। বিপদের মুখে 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? কোন ছন্দে রচিত? তামজিদ পানি খান, একটু ঠান্ডা পানিটা। না নিশাত, আরে নিশাত মাহমুদ বলে আমার একটা কমেন্টও পড়েন না। এরে ভাইয়া, অ্যান্সার তো আগে করতে হবে। আরে এর দুঃখ দেখেন। তাহলে কোন ছন্দে রচিত ভাইয়া এই কবিতাটি? 8-এর অ্যান্সার কেউ দিচ্ছেন না। দেখেন, জাকিয়া নিহার 7-এর অ্যান্সার দিচ্ছে, আনিসা শিমু 7-এর অ্যান্সার দিচ্ছে, সুরাইয়া বলছে ভূগোল ক্লাস কি সবগুলো হয়েছে ইডুকাটুমে? না ভাইয়া, ভূগোল ক্লাস মাত্র 1-2টা হয়েছে, 2টা সম্ভবত। রিয়াদ বলছেন ভালো রেজাল্ট করলে ইনশাল্লাহ চলে আসবো। চলে আসবে ভাইয়া। আচ্ছা, ঝিমঝিম বৃষ্টি মাত্রাবৃত্ত, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়াইটে হক বলেছে মাত্রাবৃত্ত। আব্দুল সামাদ 18-এর ঘ। আশিকুর রহমান পারভেজ বলেছে ক। ভাইয়া এইটা মাত্রাবৃত্ত হবে, দেখেছো? এটা চট্টগ্রাম বোর্ডে এসেছে, সিলেট বোর্ডে এসেছে, এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসেছে। তাহলে কি হবে? মাত্রাবৃত্ত হবে। আমরা নেক্সট কবিতাটিতে চলে যাব। দেখো,
তোমরা কবিতার এর আগে ম্যারাথন ক্লাসগুলো করছিলা ভাইয়া, কিন্তু এই এমসিকিউ প্র্যাকটিস করলে তোমার ওইটাকে আরেকবার ভিতরে একটু ঝালাই করে নেওয়া হবে। সবাই প্রত্যেকটা অ্যান্সার আপনি কমেন্ট করেন, এখানে বসে বসে কমেন্টে অ্যান্সার দেন। আগে তো দেখা যায় না অ্যান্সার, তাই না? ওকে, প্রতিদান কবিতার প্রথম স্তবকে কবির কি ভাঙ্গার কথা বলা হয়েছে? কবি বলেছে না যে আমারে ড্যাশ ভেঙেছে যে আমি বাদী তার ড্যাশ, আপন করিতে কাঁদিয়া বাড়াই যে মোরে করেছে ড্যাশ। তাহলে কি হবে? আমারে আমারে প্রথম স্তবকে কি প্রকাশ পেয়েছে? প্রথম স্তবকে কি প্রকাশ পেয়েছে? আপনার কথা লেখা আসে স্লাইডে, তাই দেখা যায় না। ভাইয়ের কথা আমার প্রত্যেকটা মনে বসেন, আপনি আপনি মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, উপরের গুলো একটু উপরে না উঠালে নিচের গুলো দেখতে পাচ্ছি না, তাই আমি একটু সাইডে যাই, একটু দেখেন তো। প্রথম স্তবকে ওকে, একের কি হবে ভাইয়া? একের হবে আপনাদের আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। এইটা একটুখানি অ্যানিমেশনটা এদিকে চলে আসছে, বাট ঠিক আছে, আপনি ওইখানে বসে বসেও দেখতে পারেন, ওইখানে কমেন্ট দেখা যাবে না যদিও। আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। ওকে, এরপরে 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 অ্যান্সার করেন আপনারা। 2 নাম্বারটা অ্যান্সার করেন। প্রতিদান কবিতায় দ্বিতীয় স্তবকে কি বাঁধতে চেয়েছেন? প্রথম স্তবকে কি বাঁধতে চেয়েছেন ভাইয়া? প্রথম স্তবকে কিন্তু ঘর বাঁধতে চেয়েছেন, তাই না? আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। তাহলে দ্বিতীয় স্তবকে কি হবে? দ্বিতীয় স্তবকে কি হবে? সবাই অ্যান্সার করেন তো। প্রথম স্তবকে হয়েছে আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। দ্বিতীয় স্তরে কি বাঁধার কথা বলেছে? দ্বিতীয় স্তবকে কুল বাঁধার কথা বলেছে, তাই না? আচ্ছা, এই আপনারা 3 অ্যান্সার দিয়ে দিচ্ছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 3 দিয়েছে পিয়া চৌধুরী 3-এর গ, তানহা আক্তার 2-এর খ, সাজিদা আক্তার 3-এর গ। ওকে, এখানে দ্বিতীয় স্তর হবে ভাইয়া কুল। দ্বিতীয় স্তর হবে কি? কুল। আর 3-এর কি অ্যান্সার? প্রতিদান কবিতায় কেমন ফুলের কথা বলা হয়েছে? বলেছে কি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ গড়ি। তাহলে রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ গড়ি, এখানে রাইট অ্যান্সারটা হবে রঙিন ফুল। 3-এর অ্যান্সার কি হবে? রঙিন ফুল। শেখ সাগর বলেছে খেয়ে দে কাজ নাই অন্যের ঘর সাজাবো। এই কবি যেহেতু বলেছে, আচ্ছা আর একটা কথা বলি তো, এই যে এখানে একটা কথা আসলো না যে আমার এই ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। যে মোরে করেছে পথের বিরাগী, পথে পথে আমি কি করি তারই খুঁজে ফিরি না। তো এই যে এই কাজটার নাম কি? এটার একটা নাম আছে, কিন্তু এটাকে বলা হয় সর্বংসহা পরার্থপরতা। পরার্থপরতা বা সর্বংসহা, অর্থাৎ যে আপনার অপকার করবে আপনি তার উপকার করবেন, যে আপনার ক্ষতি করবে আপনি তার উপকার করবেন, এটাকে বলা হয় সর্বংসহা বা পরার্থপরতা। এর পরেরটা অ্যান্সার করেন। যে নিঠুরিয়া বাণী উচ্চারণ করে। আচ্ছা, এর পরের 3টাই অ্যান্সার করবেন আপনারা, এর পরের 3টাই অ্যান্সার করবেন, এর পরের 3টাই অ্যান্সার করবেন। ভাবনাহীন রাজকুমার আমার আইডিতে নাম নেই সেজন্য আমার নাম বলে না। ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি কিসের রাজকুমার? ভাবনাহীন রাজকুমার। তুমি এসএসসি পরীক্ষা দাও কেন? তুমি এগুলো এক একজন নিজেদের নাম দিয়ে রাখছে। ফরহাদ হোসাইন তুমি অ্যান্সার করো ভাইয়া। এই যে আহমেদ হোসেন লিখেছে 1-এর ঘর, 2-এর কুল, 3-এর রঙিন ফুল। তুমি কি এটা সাজিয়ে মানে একটা রাইম করে ফেলছো? আচ্ছা, তানজিদ হাসান অনেক। রাকেশ দাস বলেছে পরার্থপরতা। পল্লবী রয় পলি বলেছে ভাইয়া সর্বংসহা, থ্যাংক ইউ ভাইয়া। তারা ছাত্রী, এই তোমরা তোমরা নিজেরাই দেখো, মানে একজনের আইডির নাম হলো তারা ছাত্রী, সে আনসার করেছে ভাইয়া কমেন্ট প্রশ্নের উপরে উঠে আসে তাই দেখা যায় না। এক্ষেত্রে তুমি এইটাকে হচ্ছে ভাইয়া ই করে নিতে পারো, কমেন্টটাকে সামনে থেকে সরিয়ে দেওয়া যায়। প্রথম অ্যান্সারটা হবে
যে নিঠুরিয়া বাণী উচ্চারণ করে কবি তার মুখখানি কি করে দিতে চায়, নিরন্তর সাজাতে চান। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তারই মুখখানি, এই কর মানে হলো হাত, আমি আমার হাতে তার মুখখানি নিয়ে সাজাই নিরন্তর। তাহলে কবি কি করেছে, নিরন্তর সাজান। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে, কবি কার জন্য রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরতে চেয়েছেন বা গড়তে চেয়েছেন? কাদের জন্য? যে কবির বুকে কবর বেঁধেছে, যে কবির বুকে আঘাত করেছে, নাকি যে কবির বুকে ঘর করেছে, কবির বুকে পাথর মেরেছে? পাথর মারে নাই কিন্তু, কি কি বলেছে কবি? কবি বলেছে যে যে মোর বুকে কবর বেঁধেছে আমি তার বুক বাঁধি না ভরি। কি হবে তাহলে? যে কবির বুকে কবর বেঁধেছে, কবি তার কি করেন, এই রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ করেন। মালঞ্চ শব্দের অর্থ হচ্ছে ফুলের বাগান। মালঞ্চ শব্দের অর্থ কি? ফুলের বাগান। এরপরে আসে, তাহলে যে কবির বুকে কবর বেঁধেছে কবি তার বুক ভরেন, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ করেন। এরপরে আসেন ভাই, আমি সাইডে গেলাম। কবি নিরন্তর কাকে সাজান? কাকে সাজান? যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, তাহলে যে নিষ্ঠুর কথা বলে, নিষ্ঠুর কথা বলে, নিঠুরিয়া বাণী বলে, কবি তাকে নিরন্তর সাজান। এর পরের অ্যান্সার গুলো করেন। নেন, আমি সাইডে চলে যাচ্ছি। পর শব্দের অর্থ কি, এটা অ্যান্সার করেন। প্রতিদান শব্দের অর্থ কি, এবং জসিমউদ্দিন কোন জেলায় জন্মগ্রহণ করেন? জসিমউদ্দিন কিন্তু কোথায় জন্মগ্রহণ করেছেন? মামার বাড়িতে জন্মগ্রহণ করেছেন। মামার বাড়িতে, তার মাতুতালয় কোথায় সেটা? ফরিদপুরের কোথায়? তাম্বুলখানা গ্রামে। রানা হচ্ছে বাড়ি চলে গেছে একদিন আগে। তাহলে দেখেন, সাদিয়া, আফরিন, ঋতু, 4 ক। আহারে, তোমরা আগের গুলো বলতেছো কেন? পরের গুলো না বলবা? জিনিয়া, তাবাসসুম, তুমি পরের গুলো অ্যান্সার করো। খাদিজাতুল কুবরা বলেছে ক্লাস করবা না। কারে বলছে? তামান্না তাসনিম, আমি আমি ক্যামেরার বাইরে চলে যাব? আমি এটা করতে পারি। তাহলে আমি ক্যামেরার পিছনে গিয়ে বসে বসে জাস্ট একটা করে স্লাইড সরিয়ে দেবো আর অ্যান্সার বলবো। আমি স্ক্রিনে থাকায় হয়তো অ্যান্সার দেখতে পান না। আফরিন আশা অ্যান্সার করেন। ফরিদ, এই দেখেন সবার আগে সবগুলো অ্যান্সার দিছে কে? অ্যাম্বিশন হচ্ছে 7-এর অ্যান্সার দিয়েছো। এর আগে রাইসা বিনতে ইয়াসমিন বলেছে 7-এর ক। মালঞ্চ মানে ফুলের বাগান। তানিয়া আক্তার বলেছে 7-এর খ। ফিরোজ মাহমুদ অ্যাম্বিশন। এরপরে আব্দুস সামাদ ভাবনাহীন রাজকুমার। আশিকুর রহমান পারভেজ, জাকিয়া নিহা, ওকে, কাজী রুবায়েত নাজিম। নাজিমের অ্যান্সার গুলো আমি নিব, দেখি নাজিম কি বললো। পর শব্দের অর্থ হচ্ছে অনাত্মীয়। নাজিম বলেছে খ। নাজিম, আচ্ছা ফোরহাদের অ্যান্সার গুলো নেই। ফোরহাদ বলেছে 7-এর খ। 8-এর ঘ বলেছে। 8-এর প্রতিদান শব্দের অর্থ কি? এই প্রতিদান শব্দের অর্থ কিন্তু অপকার না। প্রতিদান শব্দের অর্থ কি? এখানে অ্যানিমেশনটা ভুল চলে আসছে। এটা হবে এইটা হচ্ছে পরের উপকার বা প্রত্যুপকার। প্রত্যুপকার। তাহলে এটার অ্যান্সার কি হবে ভাইয়া? এটার অ্যান্সার হবে 8-এর অ্যান্সার হবে ক। আমি 3বার বলে দিচ্ছি, প্রতিদান শব্দের অর্থ হচ্ছে প্রত্যুপকার, পরের উপকার, প্রত্যুপকার। তাহলে প্রতিদান শব্দের অর্থ কি? প্রত্যুপকার। অর্থাৎ আপনাকে কেউ, প্রত্যুপকার নামক একটা গল্প আছে ক্লাস 10-এ। তো আপনাকে কেউ একজন উপকার করেছে, আপনিও তার উপকার করলেন, তাহলে এইটা কি হবে? প্রত্যুপকার। এটা অপকার হবে না। 9-এর অ্যান্সার কি হবে দেখি? জসিমউদ্দিন কোন জেলায় জন্মগ্রহণ করেন? এটা হবে ফরিদপুর জেলায়। এমডি মাহমুদ, আপনার কমেন্ট আমার কাছে আসতেছে মাহমুদ। আচ্ছা 10-এর অ্যান্সার করেন। জসিমউদ্দিনের প্রত্যেক নিবাস কোথায়? জসিমউদ্দিনের প্রত্যেক নিবাস কোথায় দেখেন তো? 10-এর কি হবে? জসিমউদ্দিনের প্রত্যেক নিবাস কোথায়? আমরা কিন্তু প্রত্যেক নিবাস চেয়েছি। আমি বলেছি সে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছেন। এটা কোথায় ছিল? তার মামার বাড়ি। আমাদের কিন্তু বাঙালি সমাজে এটা আছে যে আমরা নর্মালি মেয়েদের যখন প্রথম সন্তানগুলো হয় তারা মায়ের বাড়িতে চলে যেত। একটা সময় এই কালচারটা ছিল। তো সে তার মামার বাড়িতে জন্ম হয়েছে।
কিন্তু তার প্রত্যেক নিবাস কিন্তু সেখানে নয়, তার প্রত্যেক নিবাস হলো গোবিন্দপুর। জসিমউদ্দিন কলেজে অধ্যয়নকালে কোন কবিতা রচনা করে খ্যাতি অর্জন করেন? এইটা অ্যান্সার করেন। অনেক বিখ্যাত এই কবিতার জন্য। আচ্ছা, জিগার জিগার অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। আপনি দেখেন ওই পাশে কেউ বসে আছে, আমাদের একজন স্যার আছে, সেখান থেকে আপনি ওয়াইফাই কানেক্ট করে আনতে পারেন। ঠিক বলতে চাইছিলাম, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এরপরে তামান্না তাসনিম বলেছে, তামান্না তাসনিম বলেছে চলো লাল শালু পরিগা। কেন তামান্না এই ক্লাস করতেছেন না? 11-র খ খ খ। ফারিয়া তাসনিম বলেছেন 11-র খ কবর হবে। কবর নিয়ে আমি দুটো তথ্য বলবো। কবর নামক কবিতাটি কে লিখেছেন? জসিমউদ্দিন। কিন্তু কবর নামক একটি নাটক রয়েছে, কবর নামক একটি কি রয়েছে? নাটক রয়েছে। সেই নাটকটি কে রচনা করেছে? কবর নাটকটি রচনা করেছে মনির চৌধুরী। এটা খুব ইম্পর্টেন্ট। জসিমউদ্দিনের ছাত্র অবস্থায় কোন কবিতাটি স্কুলের পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়? অপশন দেখার দরকার নাই, সবাই কমেন্টে নাম লিখে দেন। জসিমউদ্দিন এই আপনারা নিজেরা গল্প না করে এই পাশে আসেন। ভাই একটু ওই পাশে যান, ডান সাইডে গেলে ভালো হবে ভাইয়া। আমি ডান সাইডে চলে যাচ্ছি। আমি এটার জন্য অপশন দেব না, 12 নম্বরের জন্য অপশন দিতে চাচ্ছি না। তিনি ছাত্র অবস্থায় কোন কবিতাটি স্কুলে পাঠ্যগ্রন্থে যায়? এই কবর কবিতাটি, কলেজে থাকা অবস্থায়। ওকে, কবর কবিতা কার সৃষ্টি? যদি কবিতা হয় জসিমউদ্দিন, নাটক হলে মনির চৌধুরী। কে পল্লী কবি হিসেবে সমাদৃত? জসিমউদ্দিন। এবং সর্বশ্রেষ্ঠা, জসিমউদ্দিন অধ্যাপক হিসাবে কোথায় কর্মজীবন শুরু করেন? জসিমউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন। জসিমউদ্দিন কোথাকার প্রফেসর ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। কানেক্ট করেছেন? ওকে, জসিমউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন। এই ফেব্রুয়ারি 1969 কবিতাটি আমরা শুরু করতে যাচ্ছি। ফেব্রুয়ারি 1969 কবিতা। এই কবিতাটি অনেক দুঃখ বেদনার আবেগের একটি কবিতা। তোমরা কতটা ভিতর থেকে ফিল করো আমি জানি না। চলো কবিতাটি শুরু করি। সালামের হাত থেকে কিসের মতো অবিনাশী বর্ণমালা ঝরে? সালামের হাত থেকে কিসের মতো? অর্ডিনারি জুবায়ের কমেন্ট করেছে। আচ্ছা, সাবিকুন নাহার বেলি বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইয়াসিন আরাফাত ছাত্র অবস্থায় কবিতাটি পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। এইটা অ্যান্সার করো ভাইয়া, এইটা অ্যান্সার করো। তোমাদের আগের কমেন্টগুলো আমার কাছে আসতেছে। সালামের হাত থেকে কিসের মতো অবিনাশী বর্ণমালা ঝরতে থাকে? সালামের হাত থেকে নক্ষত্রের মতো অবিনাশী বর্ণমালা ঝরতে থাকে। আচ্ছা, মনির হোসেন বলেছে একে ডি, বিজয় শিকদার ঘ, জাকিয়া নিহা, দীপা ইসলাম, আতিয়া সর্দার, বিজয় সরকার, তোমাদের সবাইকে ধন্যবাদ। এটার অ্যান্সার করো। অ্যাম্বিশন অ্যান্সার করেছো, হুমায়রা ইয়াসমিন অ্যান্সার করেছো। ওকে, অ্যান্সার করো এটা। 2 এর কি হবে? ফেব্রুয়ারি 1969 কবিতায় রক্তের বুদবুদ বলতে কি বোঝানো হয়েছে? ফেব্রুয়ারি 1969 কবিতায় রক্তের বুদবুদ বলতে কি বোঝানো হয়েছে? রক্তের বুদবুদ বলতে কি বোঝানো হয়েছে? 2-এর এটা হবে ভাইয়া শহীদের স্মৃতি। 2-এর খ। কে কে 2-এর খ দিয়েছো? আমি তোমাদের নামগুলো পড়তেছি, এর ফাঁকে তোমরা 3-এর অ্যান্সারটা করো। আমি দিয়েছি এমডি আব্দুল্লাহ তামজিদ। হ্যাঁ, তামজিদ বলেছে 2-এর খ। তামজিদ আমাদের স্টুডিওতে বসে বসে আগেই অ্যান্সার দেখে ফেলছে। মহিউদ্দিন 2-এর খ। এর পরে দেখেন আমিনা বেগম 2-এর ক, তানভীর আহমেদ 1-এর ক, নাবিল গাজী 2-এর ঘ, তানিয়া ইসলাম 2-এর খ, অ্যাম্বিশন, আব্দুল সামাদ। এই সবাই 3-এ অ্যান্সার করো। 3, সেই ফুল আমাদেরই প্রাণ কোন কবিতার অন্তর্ভুক্ত? এটা সবাই পারবা। এইটা হচ্ছে 1969। এইটা কোশ্চেন না, কোশ্চেন হলো সেই ফুল কোনটি? সেই ফুল বলতে কি বোঝানো হয়? এইটা সবাই কমেন্ট বক্সে লেখো। কোনটাকে সেই ফুল বলা হয়েছে, কাকে? সেটা হলো, আমি 10 সেকেন্ড সময় দেই। ওকে,
আমি 10 সেকেন্ড পরে বলে দেবো, দেখি এর ভিতর তোমরা কমেন্ট বক্সে লেখো। সেই ফুলটা কি? সেই ফুলটা হচ্ছে না, সেই ফুল আমাদেরই প্রাণ হলো এই যে বর্ণমালা। সেই ফুল বলতে কাকে বোঝানো হয়? অবিনাশী বর্ণমালাকে, বর্ণমালাকে সেই ফুল বলা হয়েছে। শামসুর রহমানের জন্মসাল কত সাল বলো? শামসুর রহমান, শামসুর রহমান, শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? আরাফাত, আরাফাত হোসেন তুমি কি কথা বলো? বলো ভাইয়া অ্যান্সার দিছি, থ্যাংক ইউ অ্যান্সার দেওয়ার জন্য। আরাফাত অ্যান্সার করো তো। রুবায়েত নাজিম বলেছে কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া না রে ভাইয়া, সেই ফুল, সেই ফুল, সেই ফুলটা হচ্ছে এই যে আগেরটা। কোন ফুল? সেই ফুল আমাদেরই প্রাণ। যদি বলে সেই ফুল আমাদেরই প্রাণ, তাহলে আমাদের প্রাণ হলো বর্ণমালা। আর যদি বলা হয় যে আমাদের চেতনার রং বা সেটা হবে হচ্ছে কৃষ্ণচূড়া। ওকে, এটা অ্যান্সার করেন। শামসুর রহমানের জন্মসাল কত? এইটা হবে ভাইয়া আপনার 1929 সাল। সবার আগে অ্যান্সার করেছে ওকে। 4 ডি দিয়েছে, গ দিয়েছে অ্যাম্বিশন, ডি দিয়েছে আনিসা, ফারিয়া তাসনিম নিতু বলেছে 1929। ঠিক আছে, হুমায়রা ইয়াসমিন বলেছে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে, থ্যাংক ইউ। এর নাম আগে আসে, আমি কি করব? আপনারা আগে কমেন্ট পান না? এর কমেন্ট আচ্ছা, হ্যাঁ, ফয়সাল ইসলাম এরা মনে হয় আমার ফ্রেন্ড বলে এদের কমেন্টগুলো আমার কাছে আগে আসে। আচ্ছা, তোমরা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা, তাহলে হয়তো তোমাদের কমেন্টগুলো আগে আসবে। আমি একটা কমেন্ট করে দিচ্ছি। আচ্ছা, তারপরে অ্যান্সারটা দেখেন তো। ফারজানা মিয়াজি 4 গ, ফিরোজ মাহমুদ, এমডি মাহমুদ, তানিয়া ইসলাম, ওকে, হ্যাঁ, রিয়াদ হোসেন ফাবিন নাকি তামিম ইকবাল রিমন বলেছে ভাইয়া আলিমের ইসলামের ইতিহাস ক্লাস হবে না? ভাইয়া হবে, ক্লাস হবে। এটা অ্যান্সার করেন। বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকা, এই হরিত শব্দের অর্থ কি তামজিদ? সবুজ। হরিত উপত্যকা বলতে আমাদের এই বাংলা ভূমিকে বোঝানো হয়েছে, সবুজ শ্যামল ভূমিকে বোঝানো হয়েছে। তাহলে কি হয়েছে? এখনো কি হয়? দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল, এখনো দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল, বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায়। এটা হবে পাশের খ। আপনি তো সবার আগে দেখে ফেলছেন তাই। এরপরে দেখেন, এই আমি কমেন্ট করেছি, হায়াত মাহমুদ দেখেন, পাশের খ রাইসা বিনতে ইয়াসমিন। এরপরে মাসুম বিল্লাহ, মাসুম বিল্লাহ, মাসুম বিল্লাহ বলতেছে আর কমেন্ট করব না, কারণ তার কমেন্ট পড়ি নাই। তো তুমি পরীক্ষার খাতায় লিখবা না, মানে অ্যান্সার করবা না, মন খারাপ করে অ্যান্সার 5টা কম দিয়ে এমসিকিউ দিয়ে চলে আসবা, দুষ্ট কোথাকার। এই এইটা কিছু হলো রে? দেখেন, শামসুর রহমানের বন্দি শিবির থেকে প্রকাশিত হয় কত সালে? পারেন না? এটা পড়েন না, আমি তো এটা ক্লাসে পড়াইছি। বন্দি শিবির থেকে মানসুরা খাতুন বলেছে খ। তানজিদ তাজবির, তানজিনা আক্তার, হুমায়রা ইয়াসমিন, ফয়সাল। ফয়সাল ইসলামের ইতিহাস ক্লাস হবে ভাইয়া, আলিমের ইসলামের ইতিহাস ক্লাস হবে। তানজিদ তাজবির, অর্চনা, অর্চনা, সবুজ সবুজ সবুজ, ওকে। একজন বলছে ভাইয়া ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করেন না। এখন তোমাদের যাদের ক্লাসে আমি কমেন্ট পড়তে পড়তে চিনি, এদের আমি সবার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করি। যাদেরকে আমি ওই কমেন্ট পড়ি বেশি বেশি, যাদেরকে আমি দেখি নামগুলো, তাদের আমি সবার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করছি। হ্যাঁ, এই হায়াত মাহমুদ লিখছে দক্ষিণী মাতার অশ্রু জলে ফোটে ফুল। এই দুষ্ট, দক্ষিণী মাতা কোথা রে? দক্ষিণী হবে, দক্ষিণী বলতে কিছু আছে? দক্ষিণী মাতার অশ্রু জলে। এরপরে দেখেন, এটা অ্যান্সার করেন। 2006 সনের আগস্ট মাসের কোন তারিখে শামসুর রহমান মারা যান? এখানে আমি সময় দেব না, 17 আগস্ট। 17 আগস্ট শামসুর রহমান মারা যান। এরপরে অ্যান্সার করেন, মাতাল ঋত্বিক কার গ্রন্থের নাম? অবশ্যই শামসুর রহমান হবে। কেন শামসুর রহমান হবে? কারণ তার কবিতাই পড়তেছি। এরপরে আসেন, বুকতার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থ কার? শামসুর রহমানের, কারণ তার কবিতা পড়তেছি। তোমাকে পাওয়ার জন্য হয়ে স্বাধীনতা কার হবে? শামসুর রহমানের হবে। এরপরে আসেন, সোনার তরী কবিতাটি আমরা
শুরু করে দিচ্ছি। দেখেন আমরা না খুব অল্প সময় শেষ করে দিচ্ছি আজকে। আমরা এখন কোথায় আছি? সোনার তরীতে, তাই না? খুব অল্প এমসিকিউ আছে। দেখেন সোনার তরী কবিতাটি আমরা শুরু করে দিচ্ছি। এটা অ্যান্সার করেন প্রথমটা। বাঁকা জল কিসের প্রতীক? বাঁকা জল কিসের প্রতীক? বাঁকা জল কিসের প্রতীক? একের অ্যান্সার করেন। জাহাঙ্গীর, জাহাঙ্গীর আপনাকে আমি চিনি। জাহাঙ্গীর, জাহাঙ্গীরকে দাঁড়ান, আমি ক্লাসের ভিতর থাকা অবস্থায় না আমি পারলাম না আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে। জাহাঙ্গীর, জাহাঙ্গীর বলেছে ভাইয়া সবগুলো উত্তর করেছি কিন্তু আপনি একটাও পড়েন না। ভাইয়া আমি আপনার অ্যান্সার গুলো দেখেছি, আমি তো 5-7 জনের বেশি অ্যান্সার করতে পারবো না। প্রথম যে 5-7 জন করে তাদেরটা। হায়াত মাহমুদ যুক্তিবিদ্যা, ভাইয়া সাজেশন দেওয়া হবে। তানিয়া ইসলাম লাইলা বলছে স্যার ক্লাস উপকার হচ্ছে না, গল্প বেশি হচ্ছে। ইস, ডঙ্গি মাইয়া রে। আচ্ছা অর্ডিনারি জুবাইর ভাইয়া শোনেন, ওই আমি যদি না লাইলা বলতেছে গল্প বেশি হচ্ছে, থাক আমি আমি বলবো না, অ্যান্সার দেবো না। দেখেন তাহলে বাঁকা জল কাল স্রোতের প্রতীক, বাঁকা জল কাল স্রোতের প্রতীক। সোনার তরী কবিতায় সোনার ধান আসলে কিসের প্রতীক? এই যে একটা নৌকা আসে, নৌকা এসে তার সমস্ত সোনার ধান তুলে নিয়ে যায়। তাহলে কি করে কবির? তার জীবনের যত প্রকার সৃষ্টিকর্ম আছে, যত কাজ আছে, সবকিছু সোনার ধান সবকিছু নিয়ে যায়। দেখেন আজকের ক্লাসে না ভাইয়া আমি সবগুলো কবিতা শেষ করাচ্ছি, মাত্র 2টা কবিতা না 3টা কবিতা শেষ হলো, আরো 4টা বাকি আছে, অনেকগুলো এমসিকিউ বাকি আছে। আমি আগামী 40 মিনিটের ভিতর ক্লাস শেষ করে দেবো, হাইস্ট 40 মিনিট পড়াবো, 5টায় ক্লাস শেষ, জাস্ট 40টা মিনিট থাকেন। সোনার তরী কবিতায় তাহলে কি হবে? সৃষ্টিকর্ম হবে, সৃষ্টিকর্ম হবে। এই দেখেন এটা কে লিখেছে? গরু হেঁটে যাইবো। এ মাইয়া না ফুলে। আহারে এটা কে যেন একজন কমেন্ট করেছে যে ভাইয়া আমাদের কমেন্ট ইচ্ছা করে পড়েন না। কেন পড়বো না রে ভাইয়া? অনিকা তাওয়াসুম মহিমা, এই মহিমা কেন পড়বো না বলো? তোমরা যারা আগে আগে অ্যান্সার করো, আমি তো এমসিকিউ নিচ্ছি তোমাদের জন্য। ওই দুষ্টু ভাইয়া ডায়লগটা দেন। আমি দুষ্টু না। আমি তোমাদেরকে এগুলো বলবো না, এগুলো বলবো তোমরা এগুলো নিয়ে আবার গিয়ে দুষ্টামি করো। আমি তোমাদেরকে কিছু বলবো না। তানিয়া ইসলাম খ, কাউসার খ, অ্যাম্বিশন, ফিরোজ, জাকিয়া নিহা, ওকে ঠিক আছে। 3 নাম্বারটা অ্যান্সার করো। দেখো ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, এখানে তুমি কে? মাঝি। স্যার আমি অনিকা আক্তার, অনিকা তাবাসসুম মহিমা অ্যান্সার করো। আরাফাত হোসেন, আরাফাত হোসেন ভাইয়া রাইট অ্যান্সার করেন। আপনি কল্পনার সাথে কমেন্ট বক্সে এসে চ্যাট করে, মানে হে এগুলো কি রে? হ্যাঁ কনক চৌধুরী বলেছে ভাইয়া 3-এর মাঝি হবে। থ্যাংক ইউ, মাঝি হবে। 4-এ অ্যান্সার করেন। ঘন বর্ষা শব্দটির মাধ্যমে মূলত কি বোঝানো হয়েছে? ঘন যায় না ভাইয়া। বর্ষা। লামিয়া কবির কত কমেন্ট করলাম, একটাও পড়লেন না। এই আমি না সরে দাঁড়ালে অ্যান্সার দেখা যায় না। ঘন বর্ষা খরচ। ওকে আপনারা 3-এর অ্যান্সার দিচ্ছেন। এখানে হবে আপনার ঘন বর্ষা। বর্ষা অর্থ হচ্ছে এখানে তুমুল বর্ষা, প্রচুর বর্ষা। কি হবে? আমি কিছু খরচ। না না খরস্রোতা নদী হবে না, ঘন বর্ষা মানে তুমুল বর্ষা। এর পরেরটা লেখেন। সোনার তরী কবিতায় ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। এই ভাড়া ভাড়া কি হবে? ভাড়া ভাড়া শব্দগুচ্ছ দ্বারা কি বোঝানো হয়েছে? সুমাইয়া, সুমাইয়া ভাইয়া এগুলো কমেন্ট করেন কেন? হ্যাঁ রাইট অ্যান্সার করেন। সুমাইয়া রাইট অ্যান্সার করেন। সোনার তরী কবিতায় ভাড়া ভাড়া শব্দগুচ্ছ ব্যবহৃত হয়েছে। ওকে পাশের ফারজা, আচ্ছা সবার আগে অ্যান্সার করছে কে? সোনিয়া খাতুন,
ইয়াসিন আরাফাত, সুমাইয়া তাবাসসুম, ফারজানা মিয়াজি, আহমেদ নূর, মহিউদ্দিন, ফয়সাল, পিয়া চৌধুরী, তামিম ইকবাল, রিমন, তানিয়া ইসলাম, দিদারুল। ওকে, তাহলে ভাড়া ভাড়া বলতে পূর্ণতা বুঝিয়েছে। কি হবে রাইট অ্যান্সার? ক হবে। চলেন, আচ্ছা এই আগের কবিতা থেকে আমি একটু দুই একটা প্রশ্ন করি। ওকে, এইখান থেকে মাত্র 5টা এমসিকিউ দিয়েছি। চলেন আমি আপনাদেরকে যদি জি বলছে আমাদের কমেন্ট যায় না, অনেকগুলো কমেন্ট করছে, অনেক কমেন্ট না, আমারটা যায় না। আপনি হ্যাঁ কিদারের নাম করছেন, কিদারের আগে নাম করছেন। ওকে। এরপরে দেখেন ভাইয়া, আমি 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 অতিরিক্ত কমেন্ট হলে পরে পড়াই, অতিরিক্ত প্রশ্নগুলো পরে পড়াই, কারণ অনেকগুলো প্রশ্ন তো এগুলো আমি শেষ করতে পারবো না। উত্তরী শব্দের অর্থ কি আছে না? কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী চলিয়া গিয়াছে। তাহলে এই এই উত্তরী উত্তরী। আচ্ছা, রিয়াদ রানা ফেবিন, আপনি একটা গ্রিন হাউস গ্যাস, পৃথিবীর জন্য অপ্রয়োজনীয়। সে এসে লিখছে আজকে 7টায় খেলা আছে, কিভাবে দেখবো? এই দুষ্ট ছেলে, তোমার পরীক্ষার আছে 20 দিন, তুমি এখন হচ্ছে জানতে চাচ্ছ যে বাংলাদেশ ভুটানের খেলা দেখবা কিভাবে? তুমি তো তোমার নিজের ওন ডিউটি ভুলে গেছো। এইটা কমেন্ট বক্সে এসে জানতে চাচ্ছে। দেখেন, বিখ্যাত সমন্বয়ক সাব্বির উদ্দিন রিয়ান ভাইয়া, সে অ্যান্সার দিয়েছে। সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আমার ব্যাচমেট। সে অ্যান্সার দিয়েছে চাদর হবে। রাইট অ্যান্সার। সাব্বির উদ্দিন রিয়ান ভাই, আপনার মতো একটা ব্লু ভেরিফাইড পারসন এসে ক্লাসে অ্যান্সার দিচ্ছেন, আপনাকে অনেক অনেক সালাম রইল আমাদের ক্লাসের পক্ষ থেকে। সাব্বির উদ্দিন রিয়ান হচ্ছে জুলাই বিপ্লবের প্রত্যেকটা ফুটেজে ওকে একদম সামনে পাবেন। আমাদের অনেক বড় একজন বীর ছিল, রাজপথের লড়াকু সৈনিক। এসেছো ছোট ভাইদের জন্য দোয়া করবেন বস। এরপরেরটা অ্যান্সার করেন। দেখেন, তাহলে এখান থেকে আমি কয়েকটা প্রশ্ন বলে দেই। ওকে, কুহেলি উত্তরী তলে, কুহেলি অর্থ হচ্ছে কুয়াশা, উত্তরী অর্থ কি? চাদর। মাঘের সন্ন্যাসী অর্থ হলো শীত। মাঘের সন্ন্যাসী অর্থ কি? শীত, কিন্তু এখানে শীত হবে না। মাঘের সন্ন্যাসী দিয়ে বুঝায় শীত, কিন্তু পরোক্ষভাবে বুঝাবে কবির স্বামী যিনি মারা গেছেন। নাম কি? নেহাল, নেহাল সাহেব। এর পরের অ্যান্সার করেন। আপনারা মনে হয় আমার জন্য কমেন্ট দেখতে পারছেন না, আমি ঠিক করে দিচ্ছি। রিয়ন ভাই বলে ভাই মাপ চাই। ভাই আপনি এত বড় একজন সমন্বয়ক মানুষ, এই বাচ্চাদের 25 ব্যাচের ক্লাস করতেছেন, আপনি ঢাকা ইউনিভার্সিটি কাঁপিয়ে বেড়ান, এটা তো আমাদের ইডুকাটমের জন্য একজন সৌভাগ্য। দেখেন, কহিল সে স্নিগ্ধ আখি তুলি, চরণটিতে স্নিগ্ধ আখি বলতে কি বুঝায়? কহিল সে স্নিগ্ধ আখি তুলি, স্নিগ্ধ আখি বলতে কোমল নেত্র বুঝায়। এখন এইটা নিয়ে তোমাদের কাছে কনফিউশন আছে। এইটা না গাইড কোম্পানিগুলোর ভিতরে আমি নিজে দেখেছি, আমি নিজেও যখন এইচএসসিতে পড়তাম, 3-4টা প্রকাশনী আছে যারা হচ্ছে উৎসুক চাহনি দিয়েছে, কেউ কেউ কোমল নেত্র দিয়েছে। তো এইটার মানে আমার টিচারদের মাঝেও কনফিউশন, কেউ কেউ কোমল নেত্র নিয়েছে, কেউ কেউ উৎসুক চাহনি নিয়েছে। আপনারা দুটো যে কোনো একটা নিতে পারেন। এর ভিতরে আমি বলবো উৎসুক চাহনিটা আমার কাছে মোর অ্যাপ্রোপ্রিয়েট লাগে। এরপরেরটা অ্যান্সার করেন। তাহারেই পরে মনে কবিতায় কে কবিকে বসন্তের বন্দনা গীত রচনা করতে বলেছেন? আমি এখান থেকে সরে দাঁড়াই একটু। এইটা কে? এটা কে? দ্রৌপদী রায়। দ্রৌপদী রায়, দ্রৌপদী রায়। তোমার অ্যান্সার আমি কতবার পড়লাম, দেখো তুমি মনোযোগ দিয়ে অ্যান্সার করো। প্রান্ত মণ্ডল ভাই আমাদের সাথে আমাদের এইচএসসি পরীক্ষা দিবেন। এই সাব্বির উদ্দিন রিয়ান হচ্ছে আজ থেকে আরো 2-3 বছর, আচ্ছা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে ক্লাস করি, মানে বাসা ওখানে তাই। আচ্ছা ওকে ওকে সুমাইয়া, আমরা আমরা ইম্পর্টেন্ট পড়তেছি ভাই, এখন ক্লাস তো শুধু পড়ে গেলে তোমরা বুঝবা না, অনেক সময় তোমরা মনোযোগ হারিয়ে ফেলবা। এই জন্য মাঝে মাঝে আমাকে অনেক কথা বলতে হয়। এটা হচ্ছে কবি ভক্ত, পুরো কবিতাটা কবি ভক্ত এবং কবির কথোপকথন। হ্যাঁ, মাঝে মাঝে এই জন্য আমাকে অনেক গল্পের কথা বলতে হয়। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি?
ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এটা কে বলেছে? এই চরণধারা প্রকাশ হয়েছে হলো কি বুঝাচ্ছে? এখানে হচ্ছে কবির হাহাকার। কবির হাহাকারটা কি প্রকাশ হয়েছে? কবি কিচ্ছু জানে না। কবি মানে এত বিষণ্ণ হয়ে আছে তার প্রিয়জনকে হারিয়ে, কবি জানেই না কি ঘটতেছে। সে বলতেছে, ও আচ্ছা, বসন্ত চলে আসছে, কই বাতাবি লেবুর ফুল ফুটছে। বাতাবি লেবু চেনেন তো, সুন্দর ঘ্রাণ হয় এর পাতার। এবং বলছে আমের মুকুল ফুটেছে, দক্ষিণা সমীর কি তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এইটা জানতে চাচ্ছে। এর পরে দেখেন, তাহারই পরে মনে কবিতায় বসন্ত কাকে স্মরণ করে এসেছে। তাহারই পরে মনে কবিতায় বসন্ত কাকে স্মরণ করে এসেছে। বসন্ত এসেছে সে ফাগুনকে সরিয়া। রাইট অ্যান্সার কি হবে? ফাগুনকে সরিয়া। ফাগুনকে সরিয়া। সনিয়া খাতুন, সনিয়া খাতুন, সনিয়া খাতুন রাইট অ্যান্সার করেন। আচ্ছা, এইটা হচ্ছে পাস। পাসের অ্যান্সার সবার আগে কে করেছে? পাসের অ্যান্সার। আচ্ছা, এর শুধু তিনের অ্যান্সার পাচ্ছি। তিনের অ্যান্সার, পাসের অ্যান্সার কোথায়? ইয়েস, পাসের সবার আগে অ্যান্সার করেছে আনিসা শিমু, রাইসা বিনতে ইয়াসমিন। আচ্ছা, আপনারা ছয়ের অ্যান্সার করেন। আমি একটা ইম্পর্টেন্ট কল ধরে নেই। আসসালামু আলাইকুম। এই ইমার্জেন্সি কিছু? আমি ক্লাসে আছি, লাইভে আছি। ওকে, তাহলে ভাইয়া তাহারই পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা বলেন তো? কবির তীব্র বিমুখতা হলো বসন্তের প্রতি। তাহারই পরে মনে কবিতায় কবির তীব্র বিমুখতা বসন্তের প্রতি। আপনারা দেখতে পাচ্ছেন? রাজিবুল হাসান হৃদয়, কবির হাহাকার। আশিকুর রহমান পারভেজ বলেছে ছ্যাঁকা খাওয়ার পরে যা হয় এখনকার সময়। যাই হোক, তাহারই পরে মনে কবিতায় কবির তীব্র বিমুখতা কার প্রতি? বসন্তের প্রতি। তুমি সাতের অ্যান্সার করো ভাইয়া। সাতের অ্যান্সারটা আমি পড়বো, দেখি সবার আগে কে কমেন্ট করে। তাহারই পরে মনে কবিতায় বিমুখতা বলতে কি বোঝানো হয়েছে? কবির যে বিমুখতা, এটার মানে কি? সাতের অ্যান্সার করো, সাতের। সাতের অ্যান্সার করো। হ্যাঁ, নাফিজ মুবারক এনজিআর বলেছে ভাইয়া নেবু নাকি লেবু। অনেক জায়গায় নেবু দেখলাম ভাইয়া, এটা বইয়ের ভিতরে নেবু আছে। লেবুকেই নেবু বলা হয়, যেটাই লেবু সেটাই নেবু। দন্তন্য আর লয়ের ব্যবহার। হ্যাঁ, এটাই নেবু, এটাই লেবু। তাহলে কি হবে? তাহারই পরে মনে কবিতায় কবির বিমুখতা অর্থ হচ্ছে কবির অবজ্ঞা। এই বিষয়টার প্রতি কবির যে অবজ্ঞা সেটাকে বোঝাচ্ছে। তাহারই পরে মনে কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছেন। তাহারই পরে মনে কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছেন। কবি ব্যথা দিয়েছেন হলো কাকে বলেন তো? অপেক্ষার ঋতুরাজকে, তাই না? ঋতুরাজকে। ঋতুরাজকে কাকে ঋতুরাজ বলা হয়? সবাই লেখেন তো। ঋতুরাজ হলো বসন্ত। ঋতুরাজ হলো বসন্ত। বসন্তকে ঋতুরাজ বলা হয়। আরাফাত হোসেন একটা কমেন্ট করছে, কমেন্ট বক্সে সবাই চ্যাট বক্স বানায় ফেলছে। 9 নাম্বার অ্যান্সার করেন, সুফিয়া কামালের জন্ম কোথায়? সুফিয়া কামালের জন্ম কোথায়? আমাদের প্রায় 3 জন কবির জন্ম আছে কোথায়? এই বরিশালে। আমি এটা আর সময় দিলাম না। 10 নম্বরটা অ্যান্সার করেন, সুফিয়া কামালের প্রত্যেক নিবাস কোথায়? প্রত্যেক নিবাস কোথায়? সুফিয়া কামালের প্রত্যেক নিবাস কোথায়? আচ্ছা, ফারিয়া তাসনিম তো বলেছে সাতের অবজ্ঞা। কাজী রুবায়েত নাজিম, ঋতুরাজ বসন্ত। রিয়াদ রানা ফাবিন বলছে ভাইয়া ভালো রেজাল্ট করলে দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া দেখা হবে। এরপরে আপনার ছবি তুলবেন? ও যে আইফোন দিয়ে তুললেন। ওকে, এরপরে দেখেন, না না মানে পিছন থেকে উঠাচ্ছেন কিনা। সুফিয়া কামালের প্রত্যেক নিবাস কোথায়? প্রত্যেক নিবাস কিন্তু কুমিল্লা, কিন্তু জন্ম হয়েছে বরিশাল। মানে বিষয়টা, মজাটা বুঝেছেন?
কুহেলি উত্তরিতলে কিসের সন্ন্যাসী? বলেন তো, কুহেলি উত্তরিতলে কিসের সন্ন্যাসী? কুহেলি উত্তরিতলে কিসের সন্ন্যাসী? নিশাদ মাহমুদ, কারেন্ট চলে গিয়েছিল, কোনো সমস্যা নাই ভাইয়া, আপনি মনোযোগ দিয়ে ক্লাস করেন। আচ্ছা, এইটার অ্যান্সার করেন, কুহেলি উত্তরিতলে কিসের সন্ন্যাসী? আচ্ছা, আশিকুর রহমান, পারভেজ, কাউসার আহমেদ, আনিসা শিমু, জেবা ওয়ানিকা, আলী আকবর, মাহমুদ, রানা খলিফা, রাইসা বিনতে ইয়াসমিন, অ্যাম্বিশন, হারিস উদ্দিন, এইটা কি বললো? আচ্ছা দেখেন, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, এটা সবাই জানেন। এবার জন্মদিন ওগো কবি, রচিয়া লহনা আজো গীতি, এইটা কোন কবিতার পংক্তি? ওগো কবি, রচিয়া লহনা আজো গীতি, এইটা অবশ্যই তাহারেই পরে মনে কবিতারই একটা অংশ। এগুলো বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশ্ন সলভ করাচ্ছি, দেখেন। তাহারেই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতার মধ্য দিয়ে কোনটি ফুটে উঠেছে? তাহারেই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতার মধ্য দিয়ে কোনটি ফুটে উঠেছে? কি ফুটে উঠেছে বলেন তো সবাই? তাহারেই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতার মধ্য দিয়ে কোনটি ফুটে উঠেছে? কারণ কবির উদাসীনতা, কবি উদাসীন, কবি বিভাগী, কবি উদাসীন হয়ে আছে। এরপরেরটা অ্যান্সার করেন, তাহারেই পরে মনে কবিতাটি কত সালে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? তাহারেই পরে মনে কবিতাটি কত সালে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? তাহারেই পরে মনে কবিতাটি কত সালে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? তাহারেই পরে মনে কবিতাটি কত সালে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? তাহলে এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায়। মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। নিচের কোনটি সুফিয়া কামালের গ্রন্থ নয়? এটা আমি খুব দ্রুত যাব, ঝটপট। এটি হবে মায়ার খেলা। এরপরে আসেন 6 নাম্বার, তাহারে পরে মনে কবিতায় কবি ভক্ত কবির কাছে কিসের মিনতি করেছেন? কবির কাছে মিনতি করেছেন বসন্ত বন্দনা শুনতে, বসন্ত নিয়ে গান শুনতে। এরপরে আসেন তাহারাই পরে মনে কবিতায় কোন ঋতুর আগমনের কথা বলা হয়েছে? এটা হবে বসন্ত ঋতুর আগমনের কথা বলা হয়েছে। এরপরে কহিল সে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি, এখানে কবির কোন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে? এখানে কবির উদাসীনতা প্রকাশ পেয়েছে। তাহারই পরে মনে কবিতায় কবি তাকে কোন সুর আচ্ছন্ন করে আছে? এখানে হবে 9-এর বিষাদময় রিক্ততার সুর। বিষাদময় রিক্ততার সুর আচ্ছন্ন করে আছে। তাহারই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতার কারণ কি? কবি কেন বসন্ত বিমুখ হয়ে আছে? এই অ্যান্সারটা ওই পাশে, আমি এই পাশে চলে আসি। কারণ কবি এই যে বসন্তের প্রতি উদাসীন, কেন উদাসীন? কারণ তার প্রিয় বিয়োগ হয়েছে, তার জামাই মারা গেছে। এরপর আসেন আমি কিংবদন্তির কথা বলছি। এই ক্লাস খুব দ্রুত শেষ করিয়ে দিচ্ছি। এটা আলিমের সিলেবাসে নেই, বাট এইটা এইচএসসি সিলেবাসে আছে। 2 ঘন্টা লাগলো না, আজকে 1.5 ঘন্টায় ক্লাস শেষ হয়ে যাচ্ছে। দেখেন, এটাই আজকের শেষ। কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল? কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল? কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল? এইটা বলেন, কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল? মানে হাতের নিচে, কারণ কবির পূর্বপুরুষ তো কৃষক ছিল, কৃষি কাজ করত, তার হাতের নিচে মাটির সৌরভ ছিল, পলিমাটির সৌরভ ছিল। এরপরে দেখেন কবিতাকে কবি কি বলে অভিহিত করেছেন? কবিতাকে কবি কি বলে অভিহিত করেছেন? কবিতা অর্থ হচ্ছে সংগ্রাম। কবিতা অর্থ কি? এটা এটা সবাই অ্যান্সার করেন। হারিস, হারিস বলছে আপনি হচ্ছেন মীর মিরন, আপনি আমার কমেন্ট পড়েন না। এই দুষ্ট, তুমি কি মীর মিরন মানে বোঝো? মীর মিরন কে ছিল? হ্যাঁ, একজন কৃতজ্ঞ ব্যক্তি। আমি কি কৃতজ্ঞ রে? হ্যাঁ,
একজন লিখেছে পলিমাটির সৌরভ ছিল, রাইট, এটা অ্যান্সার করো। তাহলে পলিমাটিটা কি ভাইয়া? পলিমাটির সৌরভ ছিল অর্থাৎ কবির পূর্বপুরুষরা কৃষি কাজ করতো, তারা কৃষি কাজ করতো, এই জন্য তারা বলা হয়েছে তার করতলে তার হাতের নিচে পলিমাটির সৌরভ ছিল। 2 নাম্বারটা কি? কবিতাকে কবি কি বলে অভিহিত করেছেন? কবিতা হচ্ছে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়, যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে? সে যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে? সবাই অ্যান্সার করো তো। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। অর্ডিনারি জুবায়ের, অর্ডিনারি জুবায়ের, এটা তুমিই বুঝছো, বুঝছো, এটা অনেকেই বোঝে নাই। মানে আমরা 3-4 দিন পরে ঈদ, বেটা সবকিছু ঈদ টিদ রেখে মেহরাব মাহিম বলতেছে আমাদেরটা দেখে না। আমরা তোমাদের ক্লাস নিচ্ছি ফ্রিতে ভালোবেসে, আর তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করার মধ্যে এইসব করো। দেখো তাহলে যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। একটি উজ্জ্বল জানালার কথা বলছি এখানে। উজ্জ্বল জানালাটা কি? এখানে উজ্জ্বল জানালাটা হলো মুক্ত জীবনের একটি প্রত্যাশা। উজ্জ্বল জানালাটা কি? একটি মুক্ত জীবনের প্রত্যাশা। এরপরে দেখো, আবু জাফর ওবায়দুল্লাহ কোন গ্রামে জন্মগ্রহণ করেন? আবু জাফর ওবায়দুল্লাহ কোন গ্রামে জন্মগ্রহণ করেন? কবি আবু জাফর ওবায়দুল্লাহ। পাসের অ্যান্সার করো সবাই, পাসের অ্যান্সার করো। কবি আবু জাফর ওবায়দুল্লাহ। হ্যাঁ, এই দেখো যাদের আলিমের এইটা সিলেবাসে নাই, কিন্তু অ্যাডমিশন দেওয়ার সময় এটা পড়া লাগবে তোমার। এখন পড়তেছো না বলতেছো আলিমের সিলেবাসে নাই, অ্যাডমিশন দেওয়ার সময় এই কবিতাটা তোমাকে ডবল পড়তে হবে, ডাবল পড়তে হবে, 2 বার পড়তে হবে। বহের চর এবং ক্ষুদ্রকাঠি, তাহলে বহের চর ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন। আবু জাফর ওবায়দুল্লাহ কি হিসাবে যুক্তরাষ্ট্রে যান? উনি কিন্তু যুক্তরাষ্ট্রে একজন রাষ্ট্রদূত হয়ে যান। যুক্তরাষ্ট্রে একজন রাষ্ট্রদূত হয়ে যান। উনি কিন্তু সচিব ছিল, সচিব ছিল এবং রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রে যান। এর পরের অ্যান্সারটা করো। আমি কিংবদন্তির কথা বলছি, এখানে অতিক্রান্ত পাহাড় অনুষঙ্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? কবি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, এটা হলো বাধা বিপত্তির প্রতীক। তাহলে অতিক্রান্ত পাহাড়টা কিসের প্রতীক ভাইয়া? বাধা বিপত্তির প্রতীক। অতিক্রান্ত পাহাড়টি বাধা বিপত্তির প্রতীক। তিনি কবি ও কবিতার কথা বলতেন। এই উক্তিটি দ্বারা কবির পূর্বপুরুষদের কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? তিনি কবি ও কবিতার কথা বলতেন। এখানে কবির পূর্বপুরুষ। আচ্ছা শোনেন, কবি কি আর কবিতা কি, এটা সবাই অ্যান্সার করেন তো। আমি আপনাদেরকে মূল ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, হুমায়রা ইয়াসমিন বলছে ভাইয়া অ্যাডমিশনের জন্যই পড়তেছি, থ্যাংক ইউ। নাম নিলে পাস হয়ে যাবে এইচএসসিতে। হাই হাই ইমন। জিগার বলেছে এগুলো তো আমাদের সিলেবাসে নাই। কামরুল ইসলাম সজীব বলেছে রাষ্ট্রদূত। রাজ সাহাদীপ বলেছে রাষ্ট্রদূত। কামরুল ইসলাম সজীব বলেছে বাধা বিপত্তির প্রতীক। আচ্ছা এটা কি হয় দেখি তো। ওকে ঠিক আছে, আগেরটা ঠিক আছে। এটা হচ্ছে তিনি কবি এবং কবিতার কথা বলতেন, অর্থাৎ তিনি ছিলেন একজন সৃজনশীল ব্যক্তি। কবি কবিতা অর্থ হচ্ছে সংগ্রামী এবং সংগ্রামের কথা বলতেন। কবির মতে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কি? কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কি? কর্ষিত জমির, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কি হবে? কর্ষিত জমির প্রতিটি শস্যদানা এক একটি কবিতা। যে কবিতা শুনতে জানে না সে কিসের অধিকার থেকে বঞ্চিত হবে? যে কবিতা শুনতে জানে না সে কিসের অধিকার থেকে বঞ্চিত হবে? যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। এগুলো আমি একটু দ্রুত বলে দিচ্ছি কারণ আসরের নামাজের সময় হয়ে যাবে। আমার সময় কাব্যগ্রন্থটির রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ। এরপরে হচ্ছে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান, কবিতা। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা হবে। এরপরে আসেন, ভালোবাসা দিলে মা মরে যায়, এটি কোন কবিতার পংক্তি? বলেছে না ভালোবাসা দিলে মা মারা যায়, এটি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার উক্তি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন ছন্দে রচিত? এটা আপনারা অ্যান্সার করেন। আমি অনেকক্ষণ পর একটা কঠিন কোশ্চেন পাইছি। অর্ডিনারি জুবায়ের, থ্যাংক ইউ ভাইয়া। আমিও আপনাদের জন্য দোয়া করি, ফিয়ামানিল্লাহ, সবাই ভালো রেজাল্ট করুন। হ্যাঁ, কবি হলো পূর্বপুরুষ আর কবিতা হলো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। কামরুল ইসলাম সজীব, তোমাকে থ্যাংক ইউ, তুমি সুন্দর অ্যান্সার করেছো ভাইয়া। সাগর শেখ, অনেক অনেক দোয়া করি ভাইয়া।
ভালো একটা রেজাল্ট করো। তাহলে 4 নাম্বার কি হবে? আমি কিংবদন্তির কথা বলছি, এটা হবে গদ্য ছন্দে রচিত। তাহলে এটা গদ্য ছন্দে রচিত একটি কবিতা। এরপরে এঠো, তার পিঠে রক্ত জবার মতো কি ছিল? তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। আমি কিংবদন্তির কথা বলছি, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটি হলো, আমি বলেছিলাম দুটো কবিতা আছে, একটা হলো সোনার তরী আর একটা হলো আমি কিংবদন্তির কথা বলছি। এই দুটো কবিতার কাব্যগ্রন্থের নামও যা, কবিতার নামও তা। তাহলে সোনার তরী কবিতাটি নেওয়া হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে? সোনার তরী কাব্যগ্রন্থ থেকে। একইভাবে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি নেওয়া হয়েছে আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থ থেকে। এরপরে কি আর আছে? হ্যাঁ আছে, দেখো আমি কিংবদন্তির কথা বলছি, এখানে শুদ্ধতার প্রতীক কোনটি? ওই যে বলেছে না, উনুনের আগুনে আহ উজ্জ্বলিত উজ্জ্বল জানালার কথা বলছি। তাহলে কি হবে ভাইয়া? আগুন হবে। আগুন হলো শুদ্ধতার প্রতীক, আগুনে পুড়ে সবকিছুকে শুদ্ধ করে ফেলা যায়। এরপরে আসো, আবু জাফর ওবায়দুল্লাহ কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন? আমি বলেছিলাম না, উনি ছিলেন সচিব, উনি ছিলেন রাষ্ট্রদূত, উনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন এবং উনি সচিব ছিলেন। এটি একটি নাম কবিতা, রাজ সাহাদীপ। থ্যাংক ইউ কামরুল ইসলাম সজীব। ওকে, অনিকা তাবাসসুম মহিমা অ্যান্সার করেন, অনিকা তাবাসসুম মহিমা অ্যান্সার করেন, রাইট অ্যান্সার করেন। জাহাঙ্গীর, জাহাঙ্গীরের অ্যান্সার হয়েছে, মাহমুদের অ্যান্সার হয়েছে। আচ্ছা ওকে, যে বা অনেকে একটা কোশ্চেন করছে, আমি কোশ্চেন অ্যান্সারটা দিয়ে আপনারা এটা লেখেন। সে লিখছে, সোনার তরী কবিতায় মাঝি কিসের প্রতীক, নৌকা কিসের প্রতীক? মহাকালের প্রতীক। সোনার তরীটাই মহাকালের প্রতীক। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কি থেকে যাবে বলেন তো? যে কবিতা শুনতে জানে না, যে কবিতা শুনতে জানে না, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। একদম কবিতা লাইন উঠে দিছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে। আবু জাফর ওবায়দুল্লাহ কোন গ্রামে জন্মগ্রহণ করেন? একবার চলে আসছে অলরেডি, ক্ষুদ্রকাঠি গ্রামে। তো আজকের মতো ক্লাসটা ভাইয়া আমরা শেষ করে দিচ্ছি। আপনাদের সাথে আমি আর দুটো ক্লাস নেব। একটা ক্লাসে আমরা সবগুলো এমসিকিউ, গল্প থেকে 100টা এমসিকিউ সলভ করাবো আমরা গদ্য থেকে। আর একটা ক্লাসে আমরা আপনাদের নাটক উপন্যাসের ক্লাসগুলো সলভ করাবো। যারা পরবর্তীতে ক্লাসগুলো দেখবেন, ইউটিউবে আমার ইউটিউব চ্যানেল আছে, আপনারা হয়তো, আমি নামটা আবারও একটু দেখিয়ে দিতে পারি। আচ্ছা, এটা হলো সহায়ক। হ্যাঁ, সহায়ক, আপনারা জাস্ট ইউটিউবে সার্চ দিবেন নোমান স্যার বাংলা ক্লাস, তাই সবগুলো ক্লাস চলে আসবে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর আরেকটা কাজ করতে পারেন, তা হলো এই চ্যানেলের ক্লাসের লিঙ্ক আপনাদের ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিতে পারেন, যেন তারা এই ক্লাসগুলো দ্বারা উপকৃত হতে পারে। আমি ক্লাসের সম্পূর্ণ স্লাইডটি এখনই গ্রুপে দিয়ে দেব এবং আমাদের ইউটিউবেও পিন কমেন্টে পিন করে দেবো, আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকের মতো আমি ক্লাসটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সর্বশেষ আর একটা কথা বলে শেষ করি ভাইয়া, তা হলো পরীক্ষা ঘনায় আসছে, বুঝছেন? একটা কথা বলি, পিছনের কোনো কিছু কখনো ভাববেন না। মানে গত 1.5 বছর কি পড়ছেন না পড়ছেন সেটা নিয়ে ভাবার দরকার নাই। সামনে যে 20টা দিন আছে, এই 20টা দিনকে সর্বোচ্চ ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করেন, সর্বোচ্চ সুন্দর একটা রেজাল্ট করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা সুন্দর রেজাল্ট করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করার তৌফিক দান করেন, আমিন। দেখবেন এই যে গত 1.5 মাস আমরা পরিশ্রম করতেছি, এই একটা রুমের ভিতরে একা একা দাঁড়ায় একটা ক্যামেরার সামনে ক্লাস নেওয়া, জাস্ট ক্যামেরার দিকে তাকায় কথা বলা, এইটা ওই অন্য লেভেলের কল্পনা শক্তি না থাকলে সম্ভব না। আমার সামনে কেউ নাই, এই ক্যামেরাটার কোনো অনুভূতি শক্তি নাই, বাট আমি জানি যে আমার ক্লাসগুলো অনেকে দেখতেছে, যে ফিল করতেছি আপনাদের এই ফিল করার জায়গা থেকে লাস্ট 1.5 মাসের একটা জার্নি, 2 মাস ধরে আমরা আপনাদের সাথে কাজ করতেছি, আপনাদেরকে নিয়ে পড়াচ্ছি। আপনারা যদি একটা সর্বোচ্চ ভালো রেজাল্ট করেন এত খুশি হব ভাইয়া, এটার চেয়ে বড় পেমেন্ট আর কিছু নাই। আমাদের পরবর্তীতে পেইড ব্যাচ আসবে, আমার নিজের বাংলার পেইড ব্যাচ আমি নিয়ে আসবো খুব শীঘ্রই। যারা আপনাদের যারা এইচএসসি 26 ব্যাচের জুনিয়ররা আছে, তাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দেবো, দরকার হলে ডিসক্রিপশনে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা খুব শীঘ্রই বাংলার কোর্স নিয়ে আসবো 26 এবং 27-এর জন্য।
খুবই অল্প একটা অ্যামাউন্টে আমরা বাংলার কোর্স রাখবো। আর এইচএসসির আগ দিয়ে সবাইকে আমরা ফ্রিতে পড়াবো। এই বছর যেরকম 25কে ফ্রিতে পড়াচ্ছি, প্রতি বছরই পড়াবো। তবে যারা আগে থেকে নিজেদেরকে একটু এগিয়ে রাখতে চাই, অথবা যারা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবেন, বি ইউনিট অথবা সি ইউনিট, আপনারা যদি আমাদের পুরোপুরি কোর্স নাও কেনেন, শুধু বাংলার জন্য আমার কোর্স আপনারা কিনতে পারেন পরবর্তীতে। আমার কোর্স, আমি সম্পূর্ণ একটা কোর্স প্ল্যান করে এরকম, যারা সি ইউনিটে পরীক্ষা দেবেন বা বি ইউনিটের, আপনারা এখানেও ক্লাস করতে পারেন। আর প্রত্যেকটা কন্টেন্ট মানে পেইড বেসের জন্য তো স্পেশাল কেয়ার থাকবে, বাট আপনাদের জন্য যদি কেউ কোনো প্রকার কোনো কোর্স পারচেজ করে নাই, তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে আমরা পর্যাপ্ত ক্লাস দেব, যেন আপনার কোনো টাকা খরচ না করে আপনি ফ্রিতে একটা সর্বোচ্চ রেজাল্ট করতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকের মতো এখানে শেষ করে দেই। আচ্ছা, অনেকে কমেন্ট করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।